তোর স্বামী আরেকটা বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। তুই কি এখনো থম ধরে বসে থাকবি? কিছুই বলবি না? দাদি শাশুড়ির কথায় নিজেকে ভাবনার দুনিয়া থেকে সরিয়ে আনলো তাহিয়া। বেগুনি রঙের শাড়িতে ফর্সা মুখটা মলিন দেখাচ্ছে। তাহিয়ার তার উপর কান্না করার ফলে চোখের জলগুলো মুক্ত দানার মতো জল করছে দুই গালে। তাহিয়া নিজেকে শক্ত করে জিজ্ঞেস করলো, কাকে কি বলবো দাদি? কে শুনবে আমার কথা? তোমার নাতি শুনবে? তাহিয়ার দাদি শাশুড়ি বয়স্ক মহিলা। এবার তাহিয়ার পাশে বসে ওর ডান হাত নিজের হাতের তালুতে নিয়ে বলল, তুই না ভালোবেসে বিয়ে করেছিলি আমার দাদু ভাইকে? তাহলে কেন তোর কথা শুনবে না? তাহিয়া ওনার চোখের দিকে চেয়ে জবাব দিল, ভালোবাসা শেষ হয়ে গেছে দাদি। তাই তোমার দাদু ভাই আমাকে রেখে অন্য একটা মেয়েকে আজ বিয়ে করে বউ বানিয়ে নিয়ে এসেছে। আমাকে কি বলেছে শুনবে? কি বলছে? বলেছে এখানেই থাকবে, নাকি মায়ের বাড়ি গিয়ে থাকবে। তুমিই বলো দাদি, বিয়ের পর মায়ের বাড়িতে গিয়ে থাকা যায়? লোকে কথা শোনাবে না? আমার তো বাবা নেই, আছে মা আর বোন। ওদের সংসার চালাতে এমনিতেই অনেক কষ্ট হয়, তার মাঝে আবার আমি গিয়ে আমার ঝামেলা ওদের হাতে তুলে দেব। তার থেকে না হয় বাকি দিনগুলো এ বাড়িতেই থাকলাম। তাহিয়ার দাদি শাশুড়ির ভীষণ মায়া হলো তাহিয়ার জন্য। আহারে, এই মেয়েটা বিয়ের পর থেকে এখানে এসে কম কষ্ট তো সহ্য করেনি। প্রথমে শাশুড়ির অত্যাচার, এরপর ননদ ননাসের অত্যাচার, আর সবশেষে স্বামীটাও এমন করলো। মেয়েটা এত সব কিভাবে সহ্য করবে? তাহিয়া উঠে ঘরের দরজার কাছে দাঁড়ালো। ওর প্রিয় পুরুষটা আজ ওকে রেখে দ্বিতীয় বিয়ে করে বউ এনেছে অন্য এক নারীকে, অথচ এই একটা মানুষের সাথে প্রেমের সম্পর্ক ছিল 3 বছর আর সংসার জীবনের 4 বছর। কি কমতি ছিল তাহিয়ার? শাশুড়ির ইচ্ছে অনুযায়ী সামগ্রী আনতে পারতো না বাবার বাড়ি থেকে, আর একটা সন্তান না হওয়ার কারণ? তাহিয়া এখান থেকেই সদর দরজা পর্যন্ত দেখতে পাচ্ছে। যারা যারা মেহমানের সাথে বিয়েতে গিয়েছিল তারা সবাই ফিরে এসেছে। দ্বিতীয় বিয়ে বলে মানুষ দাওয়াত করেছে অল্প সংখ্যক। তাহিয়ার শাশুড়ি মিষ্টি প্লেট নিয়ে গিয়ে নতুন বউকে খাওয়ানোর চেষ্টা করছে। মোহনও পাশে দাঁড়িয়ে ধবধবে সাদা পাঞ্জাবি পরে মাথা নিচু করে, পাশেই লাল শাড়ি পরিহিতা রমণী মাথায় লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তাহিয়ার বুকটা আবারও আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল ভেতর থেকে। শুকনো গালের উপর আবারও বৃষ্টি ঝপঝপিয়ে নামলো নয়ন নামের নদী থেকে। এর শেষ কোথায় তা জানে না তাহিয়া। তাহিয়ার আর দেখার সাহস শক্তি কোনোটাই হলো না। দাদি শাশুড়ির ঘরের দরজা 2 হাতে শব্দ করে বন্ধ করে দিল, যার শব্দে সদর দরজায় দাঁড়ানো কয়েক জোড়া মানুষের চোখ এদিকে এসে আটকালো। সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটো লাল হয়ে ফুলে আছে তাহিয়ার। সকাল সকাল উঠে দাদি শাশুড়ির রুম থেকে বের হয়ে বাসার এক্সট্রা ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। বাইরে এসে নজর পড়ল মেহমানের রুমের দিকে, যে রুমটায় গত 4 বছর ও আর মোহনের কত খুনসুটি না চলছিল। আর আজ সে রুমের বাইরে, মোহন ভেতরে, অথচ অন্য একটা মেয়েকে বুকে নিয়ে দিব্যি ঘুমিয়ে আছে। আচ্ছা, মোহন কি করে পারলো ওকে রেখে আরেক নারীতে মগ্ন হতে? ওর কি তাহিয়ার কথা মনে আসেনি? মনে হয়নি? প্রথম দিনের কথাগুলো, হাতে হাত রাখার কথাগুলো, স্বপ্ন দেখিয়ে মানুষ এভাবে পর হয়ে যায়। ওরা আবারও দুচোখ জলে ভরপুর হলো। এরই মাঝে ওর বড় ননদিনী মাহির আগমন হলো সেখানে। তাহিয়াকে দেখতে আদেশ দিল, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? জলদি যা, সকালের নাস্তা তৈরি করা শুরু কর। নতুন বউ এসেছে বাসায়, সেই খেয়াল আছে? আর বেনিকালা কই? তাকেও বল হাতে হাতে সব কাজ করে নিতে। তাহিয়া মাহির সব কথা শুনে চলে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। কাজের খালা সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিয়েছে। তাহিয়াকে দেখে তিনি মুখ নামিয়ে হাতের কাজে মন দিল। তাহিয়া এসে রুটি বানানোর সব বয়াম গুছিয়ে নিচ্ছিল। তখন বেনিখালা বলল, বোমা, আজকে একটা দিনও তুমি রান্না করতে এসেছো? একটুও নিজের ভালোর দিকটা ভাবলা না? কোনো দিনও এই বাড়ির একটা লোকও তোমায় সহ্য করে না। কেউ নেই এখানে তোমার। আমার খারাপ লাগে বৌমা তোমার জন্য। কেউ তোমায় আপন হলো না এই বাড়ির। ওসব কথা ছাড়ো। আমার আসলে এখানে থাকা ছাড়া উপায় নেই। আমি কার কাছে যাব বলো? আমার তো বাবা নেই, মা আছে, ঘরে ছোট বোন আছে। যদি আমি তাদের কাছে চলে যাই, সমাজ থুতু দেবে আমায়। আমার বোনের ভালো করে বিয়ে হবে না। মা নিজেও আমার সহ পরিবারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাবে। আমার প্রিয় মানুষ তো আমার কথাটা একবারও ভাবেনি খালা। যার হাত ধরে চলে এলাম সেও আমায় মনে রাখেনি। তাও তার ঘর ছাড়া আমার আর যাওয়ার কোনো যোগ্য স্থান নেই এ মহাবিশ্বে। কি দুর্ভাগ্য আমার! হ্যাঁ, আমি বলি কি, তুমি না হয় আমার। আম্মা আসছে, চুপ করো খালা, এসব শুনলে তোমায় রাখবে না কাজে।
বেনি চুপ হয়ে নিজের কাজ করতে লাগলো। তাহিয়ার শাশুড়ি আনিতা আসছে রান্নাঘরের দিকে। মহিলা বেশ কড়া শক্ত প্রকৃতির। এই বাড়িটা নরকে রূপান্তরের সম্পূর্ণ ক্রেডিট তার। তারপর আছে তার দুই মেয়ে, মাহি আর মুনিয়া। দুই বোনের বিয়ে হয়ে গেলেও মাসের পর মাস বাবার ঘরে এসে পড়ে থাকে। অনিতার দুই মেয়ে, দুই ছেলে। ছোট ছেলে মুহিব, যে বর্তমানে শহরের বাইরে আছে নিজের চাকরির সুবাদে, আর সেই অবর্তমানের সুযোগ নিয়েই ছোট ছেলেকে না জানিয়ে বড় ছেলের দ্বিতীয় বিয়ের আয়োজন করছে আনিতা আর তার স্বামী মজনু আহমেদ। মুহিব মোহনের সহোদর ভাই হলেও সম্পূর্ণ ব্যক্তিত্ব আলাদা। মুহিব রকচটা, গম্ভীর আর ভয়ঙ্কর। অনিতা মনে করে তার ছোট ছেলে একদম ন্যায় আর সত্যর পথে চলার চেষ্টা করে। সব সময় তার মায়ের সহ পরিবারের বাকিদের ভুল ভ্রান্তিগুলো নিজ হাতে ধরিয়ে সামনে নিয়ে আসে। এই যে তাহিয়াকে নিয়ে মুহিবের বক্তব্য শেষ নেই। মুহিব মনে করে তাহিয়ার না সমস্যা হয়তো মোহনেরও হতে পারে বাচ্চা না হওয়ার পেছনে, কিন্তু অনিতা আর তার ছেলে সেই কথা মানতে নারাজ। আবার তাহিয়ার উপর জুলুম করার কথাও একবার মুহিবের কানে গিয়েছিল। সেই দিন মা বাবাকে নানা রকম কথা শুনিয়েছে। এরপর যা করার তা করেন মুহিবের আড়ালে। একবার যখন বিয়ে হয়ে গেছে, মুহিব জেনেও এখন আর এই বিয়ে অস্বীকার করতে পারবে না। আর অনিতা এবার ছেলের বউ এনেছেও বেশ নাম প্রতিপন্ন ঘরের মেয়ে। তাহিয়া শাশুড়িকে আসতে দেখে মা তার কাপড় ঠিক করলো। অনিতা এসে চায়ের কাপ নিতে নিতে বলল, বেনি, ওই অলক্ষীকে বলে দে কিছুতেই যেন আজ আমার ছেলের বইয়ের সামনে সে না যায়, না জানিয়ে আবার নজর লেগে যায়, আপদ একটা। বলেই তিনি বেরিয়ে গেলেন চায়ের ট্রে হাতে নিয়ে। তাহিয়া সকালের জন্য বানানো সকল রকমের নাস্তা টেবিলে সাজিয়ে দিয়ে এলো। মোহন আর তার নতুন বউ পিঙ্কি এখন খেতে আসবে, তাই ওর শাশুড়ি বলে দিয়েছে ওদিকে আর এখন না যেতে। তাহিয়া আর গেল না, কেবল রান্নাঘরে জানালা দিয়ে ওদিকটায় চেয়ে রইল। পিঙ্কি মেয়েটা গোলগাল মুখের, শ্যামলা বর্ণের, পরনে হলুদ রঙের সুতির শাড়ি, যার আঁচলের কিছু অংশ মাথায় দিয়ে রেখেছে। মেয়েটা বসেই মোহনের দিকে সব খাবার একের পর এক হাতে হাতে এগিয়ে দিল ওর দিকে। মোহনও হেসে সে খাবারগুলো তার প্লেটে নামিয়ে নিচ্ছে। সব থেকে আশ্চর্য হলো তাহিয়া যখন দেখলো মোহন খুব আদরের সাথে পিঙ্কির মুখে খাবার তুলে দিচ্ছিল। তাহিয়ার চেয়ে থাকতে পারলো না, চোখ দুটো ভরে এলো জলে। মাথা নইয়ে উল্টো ফিরে রইল সে। এসব দেখার শক্তি তার আসছে না। ও সিদ্ধান্ত নিল মায়ের কাছে না ফিরলেও অন্য কোথাও তাকে চলে যেতে হবে। তাই এই বাসায় থাকা ওর পক্ষে সম্ভব হবে না। দুপুরে পিঙ্কির বাসা থেকে গুছি কয়েক লোকজন এসে খেয়ে দিয়ে নতুন জামাই সহ মেয়েকে তারা নিয়ে গেল দাওয়াত করে। এর মাঝে মোহন আর তাহিয়ার সাথে দেখা করতে আসেনি। ওরা যাওয়ার পর তাহিয়া মোহনের রুমে গিয়ে নিজের জিনিসপত্রগুলো বের করে তাদের শাশুড়ির রুমে রেখে আসলো। মাহি আর মুনিয়া বারবার করে বলেছে ও ঘরে এখন পিঙ্কি থাকবে, তাই ওর জিনিসপত্র যেন সরিয়ে আনে। তাহিয়া বিকেলে কাজ করছিল। সবগুলো রুম এলোমেলো হয়ে আছে বলে গোছাতে শুরু করে দিয়েছে তাহিয়া। সংসারটা তো তারও। আনিতা এসে মোহনের বিছানার চাদর আর বালিশের কভার দিয়ে গেল তাহিয়ার হাতে। গত রাতে কাঁচা ফুলের বাসর সাজানো হয়েছিল, যার ফলে বিছানার চাদরটা অপরিষ্কার হয়ে গেছে। তাহিয়া সেই চাদর পরিষ্কার করে ছাদে যেতেই পাশের বিল্ডিং থেকে কেউ একজন ওকে ডেকে উঠল। এই যে মায়াবতী, এদিকে আমি। তুমি এখন এই বাসায় কি করছো? তাহিয়া ছেলেটার দিকে চাইল। পেঁচানো শরীরে শ্যামলা ছেলেটা শার্ট গায়ে রেলিংয়ের উপর বসে ফোন স্ক্রল করছিল মনে হয়। ওর নাম সাদমান। ছেলেটা এবার সবে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেছে। তাহিয়া মলিন হেসে বলল, এই বাসা ছাড়া আর কোথায় যাব? কে দিবে আমার জায়গা? সাদমান এগিয়ে এলো, নরম গলায় আস্তে করে বলল, কেউ একজন তো দিতে চাই। মায়াবতী, মায়াবতী কি তার নিজের বাসার মায়া ভুলে সেখানে থাকবে? যদি থাকে তাহলে আমার অনেক কাজ আছে সাদমান ভাইয়া। তাহিয়া আর থামলো না, কাপড় মেলে দিয়ে নিচে আসলো। তাহিয়াকে কি ভেবেছে সাদমান, ও বোঝে না। সেই একজনকে। পিঙ্কির সাথে মোহন বাড়ি ফিরল একদিন পর। পিঙ্কি আসতেই আনিতা তার খোঁজ খবর নিলেন। তাহিয়াকে আদেশ দিলেন এক কাপ কফি এনে দিতে তার ছেলের বউয়ের জন্য। তাহিয়া কফির মগ হাতে আসতেই পিঙ্কি বলল, সে কি মা, এই মেয়ে এখনো এই বাসাতে কি করছে? আমি ওকে সহ্য করব না একদম, আপনি ওকে এখান থেকে চলে যেতে বলুন। তাহিয়া শাশুড়ির দিকে চেয়ে রইল। পিঙ্কি ভুলই বা কি বলেছে? কি চাইবে তার স্বামীর প্রাক্তন বা আগের বউয়ের সাথে সংসার করতে? তাহিয়ারও তো কথাটা ভালো লাগে না, ব্যথা হয়। তাহলে পিঙ্কি কেন সইবে? ওর কি দোষ? ও তো কেবল মোহনের বউ হয়ে এসেছে। ওসব নিয়ে ভেবো না, ওর সাথে ভাইয়ের ডিভোর্সটা খুব দ্রুতই হয়ে যাবে, আজকালের মধ্যেই। তারপর বের করে দিলে আর কোনো সমস্যা হবে না। আর তুই এখানে কি করছিস? যা এখান থেকে, বলছি না পিঙ্কি ভাবির সামনে না আসতে। তাহিয়া জল ভরা চোখ নিয়ে সরে পড়ল। সেদিন রাতে মোহন আর তাহিয়া মুখোমুখি হলো
বাসার ছাদে। মোহনকে দেখে তাহিয়া নেমে আসতে নিচ্ছিল, কিন্তু মোহন ওর হাত ধরে থামিয়ে বলল। আমার সাথে কথা বলবে না? তাহিয়া হাত ছেড়ে নিতে চাইল, মন শক্ত করে ধরল। তারপর তাহিয়া বিরক্ত হয়ে বলল, কি কথা আছে তোমার আমার সাথে? আমার একটা কথাও বলা নেই তোমাকে। শুনলাম আগামীকাল পেপার আসবে, আমি সাইন করে দেবো। একদম ঝামেলা করব না মোহন, একদম করব না। তুমি তোমার নতুন বউকে নিয়ে সংসার সাজিও, আমি ফিরে আসবো না দেখতে মোহন। আমার ভালোবাসা, বিশ্বাস সবটা তুমি শেষ করে দিলে। তাও প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আমার পিঙ্কিকে দরকার ছিল। আমি তোমাকে ভালোবাসি তাহু, তা মিথ্যে নয়। কিন্তু তুমিও তো জানো ভালোবাসা দিয়ে সংসার হয় না, একটা সন্তান খুব দরকার। আর তাই আমাদের বিয়ের মাত্র 4 বছর হয়েছে মোহন, খুব বেশি সময় না। আমাকে আরো সময় দিতে। আবেগ দিয়ে জীবন চলে না তাহু। তুমি যদি চাও এখানে থাকবে আমার সাথে, তবে থাকতে পারো। আমি দুজনকে আমি তোমায় ঘৃণা করি মোহন। আমার তোমার জন্য একটুও ভালোবাসা আসছে না মোহন। আমার হাত ছেড়ে দাও, আমি চলে যাব। মোহন হাত ছেড়ে দিল। তাহিয়া নেমে এলো। এই সংসার তার নেই, এখানে থাকার অধিকারও তার আর নেই। খুব দ্রুত তাকে চলে যেতে হবে, তবে মায়ের কাছে না। তাহলে যাবে কার কাছে? সাদমানের কাছে। মুহিব বিয়ে করে বউ এনেছে বাসায়, যা জানার পরে আনিতার মাথায় বাজ পড়ল। বলে কি এই ছেলে? এই মেয়েকে সে বিয়ে করে নিয়ে এসেছে তাহিয়ার বোনকে। এক বোনকে বিদায় করতে না করতেই আরেক বোন এসে হাজির। তাহিয়া নিজেও হতবাক হয়ে গেছে। তার বোন তার দেবরের সাথে বিয়ে করে নিয়েছে। তিশা করেছে এরকম কাজ? তুমি আমার ছেলেকে ফাঁসিয়েছো না? এক বোন তো এসে আমার বড় ছেলের জীবনটা নষ্ট করে উঠে লেগেছিল। তার একটা ব্যবস্থা করতেই না করতেই আবার সেই তুমি এলে। মহিম, তুই এই মেয়েকে কেন বিয়ে করেছিস? ওকে ভালোবাসি। ওর মা ওকে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি বিয়ে করে নিয়ে এসেছি। ওর এখানে সামান্য ভুল বা দোষ নেই। তিশাকে ভিতরে নেওয়ার ব্যবস্থা করো। পিঙ্কি অবাক হয়ে তিশার পানে চেয়ে রইল। এই মেয়েটা তাহিয়ার বোন। যেখানে বড় বোনের সংসার হয়নি, সেখানে এই মেয়ে জেনে বুঝে এসেছে সংসার করতে। কি আশ্চর্য! বিয়ে করে নিয়ে এসে আমি তোমাদের সারপ্রাইজ দিলাম নাকি নাকি আমি এসে সারপ্রাইজ পেলাম? সামান্য একটা কারণ নিয়ে তোমরা আমারও ভাইয়াকে বিয়ে করালে। একটা বারো ভাবের দিকটা ভাবলে না? যে মানুষটা তোমাদের আপন ভাবে, তোমাদের ভালোবাসে, সেই মানুষটার সাথে দিন শেষে এরকমটা করতে লজ্জা করেনি? আর ভাইয়া তুই তুই বা কেমন কাপুরুষ? সামান্য একটা বাচ্চা হতে সময় লাগছে বলে এতদিনের ভালোবাসাকে পায়ে ঠেলে বনিয়ে এলি। একবারও মনে হয়নি এই মুহূর্তে ভাবির পাশে থাকা তোর কতটা দরকার? মুহিবের কথায় মোহন আর অনিতা চুপ থাকলেও থাকলো না মুনিয়া। সে ত্যক্ত গলায় বলল, তুই এত জ্ঞান দিচ্ছিস কেন ওদের সংসার নিয়ে? নিজে কি করলি? বোনের কথায় মাহিও যেন বেশ সাহস পেল, ছোট ভাইকে বলল, সংসার করতে গেলে শুধু ভালোবাসা দেওয়া হয় না, দিন শেষে একটা বাচ্চার খুব দরকার। তাহিয়াকে কত ডাক্তার দেখানো হলো, সবাই বলে সমস্যা নেই, বাচ্চা হবে, সময় লাগছে। এই যা, তাই বলে এত সময় লাগবে? আমাদের বাচ্চা হয়নি। মুহিব বড় বোনকে কি বলবে বুঝতে পারল না। এদের সাথে আসলে কথা বলাই বেকার। এছাড়াও ভাইয়ের সংসার নিয়ে সে কি বলবে? ওর কথায় ভাই কেন সংসার করবে? তিশাকে তাহিয়া মুহিবের রুমে নিয়ে গিয়েছে। মুহিব একবার দূরে দাঁড়িয়ে থাকা পিঙ্কিকে দেখলো, তারপর মোহনের দিকে চেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খাবারের প্লেট নিয়ে নিজের রুমে চলে গেল। মুহিবকে হুট করে কেন বিয়ে করেছিস তিশা? তিশা চুপ করে না থেকে পরিষ্কার গলায় ঝরঝর করে বলল, আমাদের প্রেম ছিল। তোর বিয়ের পর থেকে মহিম আর আমি দুজনকে পছন্দ করতাম। বাসায় মা আমার জন্য ছেলে দেখছিল। সেই ব্যাপারটা মহিমকে বলার পরও আমাকে বিয়ে করতে সরাসরি রাজশাহী থেকে এখানে চলে এসেছিল। মাকেও জানানোর পর মা প্রথমে আপত্তি করলেও মহিম একসময় সব সামলে নেয়। তারপরে এই বিয়ে। তুই আমার এটা বল আপু, দুলাভাই আরেকটা বিয়ে করেছে আর তুই মা আর আমাকে আরেকবারও জানাসনি কেন? আমরা তোর বিপদের দিনে এগিয়ে আসবো না? তুই এরকম চুপচাপ মেনে নিয়েছিস কেন সব? আমার এই সংসারে মন বসছে না তিশু। আমার সব বিরক্ত লাগছে আজকাল। আমার মনে হচ্ছে এই সবটা বৃথা। আমি এতগুলো দিন, মাস, বছর ভুল একটা মানুষকে ভালোবেসে এসেছি। আমাকে চলে যেতে বলেও তিশু, আমি কি করব তুই বল? তিশা বোনের পা থেকে মাথা পর্যন্ত খুঁচিয়ে খুঁচিয়ে দেখে। তারা দুই বোন দেখতে প্রায় কিছুটা এক গায়ের রং।
ও দুই বোন মায়ের থেকে একই রং পেয়েছে, হলুদ ফর্সা। তাহিয়া সেই উজ্জ্বল মুখে চিন্তার ছাপ বসেছে না ঘুমানোর ফলে। চোখের অবস্থা দেখতে বাজে লাগছে। তিশার দিকে এগিয়ে এসে বলে, তুই কি চাস তা তুই জানিস। একবার সবটা ভেবে নিয়ে তুই সঠিক সিদ্ধান্ত নে জীবনের জন্য প্লিজ। আমি তো আমার জন্য সিদ্ধান্ত নেব, মুক্তি নেব। তুই কি করবি তিশু? তুই কেনই এখানেই এসে আটকে গেলি? ওরা তোকে এত সহজে মানবে? দেখবি একটার পর একটা ঝামেলা শুরু করবে। ওদের সাথে লড়াই করে সংসার করতে পারবি? ওরা যথেষ্ট খারাপ ব্যক্তি সবগুলো। ওসব নিয়ে ভাবিস না আপু, আমি ঠিক নিজের সংসার বুঝে নেব। তুই মায়ের কাছে যাবি না আলাদা জীবন গোছাবি? মায়ের কাছে আগে যা, ওখানে তুই সাপোর্ট পাবি একা বেঁচে থাকার জন্য। মা ছাড়া কেউ ভালোভাবে উঠে দাঁড়াতে সাহায্য করবে না, সবগুলো আসবে লোক দেখাতে। আগে ডিভোর্সটা হয়ে যাক তিশা, তারপর চলে যাব। তিশা বোনের চোখের দিকে তাকিয়ে বলল, তোর জায়গায় আমি থাকলে কিছুতেই এসব হতে দিতাম না, ওদের এভাবে ছাড়তাম না, জেলের ভাত খাইয়ে দিতাম সবগুলোকে। বিয়ের পর থেকে তুই একটার পর একটা সমস্যা সামলে নিয়েছিস শাশুড়ির। আমিও তোর মতো প্রেম দেওয়ানা হয়েছিলাম মুহিবের। সেই দেওয়ানা থেকে বউ হয়ে এসেছি। মুহিবকে আমি বিশ্বাস করি, তারপরও যদি দুলাভাইয়ের মতো আমার বিশ্বাস নিয়ে খেলা করে তাহলে? তোমার খাবার নিয়ে এসেছি। মুহিবের কথায় দুই বোন পেছনে ফিরে যায়। মুহিবকে দরজার সামনে থালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তাহিয়া বের হতে চায়। তার আগেই মুহিব বলে, ভাবি, তুমি কি আমার আর তিশার বিয়ে নিয়ে টেনশন করছো? তাহিয়া হকচকিয়ে যায়। ও সত্য ওদের বিয়ে নিয়ে একটু দ্বিধায় আছে। তার মাঝে মুহিব বলে, আসলে তোমাকে আমাদের সম্পর্ক নিয়ে আগে বলা উচিত ছিল। তিশার জন্য কিছু জানাইনি আমি আগেই। আমি ওকে সত্যি ভালোবাসি। তোমাদের বিয়ের পর থেকে আমাদের মাঝে একটা সম্পর্ক হয়। আমি ভেবেছিলাম পরে ধীরে সুস্থে তোমাকে জানাবো, কিন্তু আমার ফ্যামিলি তোমার সাথে ভালো ব্যবহার করেনি। আমি ভেবেছিলাম তোমাকে জানালে তুমি আমার আর তিশার সম্পর্ক কখনোই মেনে নেবে না, আমাদের আলাদা হয়ে যেতে বলবে। তাই বিয়ে করে চমক দিতে চেয়েছিলাম। অসত আমি এখানে এসেছি এভাবে নিজেই চমকে যাব তা আমি কোনখানও ভাবিনি। তুমি হয়তো ভাবছ তোমার মতো পরিণতি ওরও হতে পারে। ভাবি, আমি মোহন নয়, আমি মোহিত। আমি তিথিকে যথেষ্ট সম্মান দিতে পারবো। তোমার সাথে হওয়া দুর্ব্যবহার বায়াস হইল আমি সইব না। আমি তিথির জন্য, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো বোনের সংসার নিয়ে। আমি যথেষ্ট চেষ্টা করব তোমার পাশে থাকতে, তোমাকে সাহায্য করতে। ধন্যবাদ মুহিব, আমার বোনের খেয়াল রেখো। আর তোমার ভাইকে বলে দিও আমাকে যেন খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। মুক্তি চাই আমি। তার জন্য সময় দরকার ভাবি। এভাবে হুট করে ডিভোর্স পেপার অ্যাপ্লাই হবে না। সময় পাবে। তোমার প্রথম বউকে বের করে দেবে কখন? এভাবে কথা বলার কি আছে? তুমি জানতে না আমি আগে আরেকটা বিয়ে করেছিলাম? আমার ঘরে বউ আছে, জানতে না? পিঙ্কি মোহনের চওড়া গলায় ভড়কে গেল কিছুটা। তারপরে অপ্রস্তুত গলায় বলল, জানতাম, আর এও জেনেছিলাম আমি আসার পর ওই বউকে আমার চোখের সামনে দেখতে হবে না। তার তো আগেই বিদেয় করানো হবে, অথচ ওই মেয়ে। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। তোমাকে আনা হয়েছে আমাকে একটা বাচ্চা উপহার দিতে, তুমি তাই করবে। এর বেশি একটা কথা বলবে না। যাও, গিয়ে কাজ করো। সবসময় আশেপাশে আসবে না, আমি বিরক্ত হই। পিঙ্কি এবার উচ্চ গলায় বলল, কি বললি তুই? আমি তোকে বিরক্ত করি? বিয়ে করার আগে মনে ছিল না এসব মেলোড্রামা এখন আমার সামনে করবি না তুই। মায়ের কথায় বউ রেখে ঘরে আরেক বউ এনেছিস, এখন মায়ের কথায় ওই বউকে বেরও করে দিবি আর আমার সাথে সংসারও করবি, নাটক করবি না। মোহনের রাগ হলো। পিঙ্কির এরকম দ্বৈতকারী কথাবার্তা সহ্য হলো না। ঠাস করে একটা চর বসালো শ্যামলা গালের ওপর। চুপ কর তুই বৌমা, ছেলে মানুষ, রাগের সময় কি হাত তুলেছে, একেবারে মরে তো যাসনি। ধৈর্য ধর, ওই মেয়ের বিদায় হবে আমি শুনেছি। তুই যা, মোহনের রাগ কমা। ওকে একদম এইসব বলে বলে মাথা খাবি না, নইলে দেখবি ও তোর হাতের বাইরে চলে যাচ্ছে দিন দিন। ওর সামনে শান্ত থাকবি, নইলে দেখবি আমিও কখন হাত তুলি তোর ওপর।
পিঙ্কি মুখ ঝামটা দিয়ে ঘর থেকে বের হলো। এসেছিল বিচার দিতে, অথচ ওকেই এক গাদা কথা শোনালো ব্যাক্কেল বুড়ি। ও রুমে যাওয়ার পথেই দেখা হলো তিশার সাথে। দুজনে পড়ে গেল সামনাসামনি। পিঙ্কি চলেই যাচ্ছিল, তার মাঝেই তিশা বলল, তা আমার দুলাভাই বুঝি খুব আদর করে তোমায়? পিঙ্কির গা জ্বলে গেল দুলাভাই শব্দে। হাজার হোক তিশা ওর স্বামীর শালিকা ছিল, মজা নিতেই কথা ছুড়েছে তিশা বুঝতে পারলো। তাই ইতস্তত করে বলল, হ্যাঁ আদর, আমাকে তো সব সময় চোখে হারায়, একদম সামনে থেকে আসতে দিতে চায় না। তুমি তো জানো নিশ্চয়ই সে তোমার বোনকে আর ভালোবাসে না, তাই চেষ্টা করে তার লুকানো ভালোবাসা সবটা আমায় দিয়ে দিতে। তিশা মুখ উলছে উপর নিচ মাথা দুলিয়ে একটু এগিয়ে আসলো। উঁচুতে পিঙ্কির থেকেও অধিক হওয়ায় কাঁধ নামিয়ে পিঙ্কির কানের কাছে মুখ নিয়ে বলল, দুলাভাই লুকানো ভালোবাসা দিল কি হবে? একদম তা আমার চোখে পড়েছে, লজ্জা পাওয়ার অভিনয় করতে হবে না। পিঙ্কি আমতা আমতা করে না বুঝে বলল, কি চোখে পড়েছে? তিশা মাথা উঁচিয়ে মুখটা ইনোসেন্ট বানিয়ে বলল, তোমার ওই গালের চড়ের দাগটা অনেক সুন্দর লাগে। তোমাকে এরকম ভালোবাসা প্রতিদিন বেলার কাছে ছয় বলে দেওয়া উচিত দুলাভাইয়ের। পিঙ্কির চোখ মুখ শক্ত হয়ে এলো। কিছু বলবে তার আগে তিশা পাশ থেকে চলে গেল অন্যদিকে। পিঙ্কি দুই হাতের মুঠো শক্ত করে চেয়ে রইল কিছু সময় ওর যাওয়ার পথের দিকে, তারপর পা বাড়িয়ে নিজের মতো চলে গেল। তাহিয়া নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। তিশা হাতে হাতে ওর নিজের সামগ্রীগুলো ভালো করে দেখে তুলে দিচ্ছে। আজ তাহিয়া চলে যাবে এখান থেকে। কোর্টে ডিভোর্সে জন্য আবেদনপত্র জমা দিয়েছে তাহিয়া নিজেই। যেদিন কাগজ আসবে সেদিন সিগনেচার করে দিবে। তবু এই বাসাতে চোখের সামনে স্বামীর দ্বিতীয় সংসার শুরুর ধাপগুলো সে দেখতে পারবে না। প্রথমে গেল দাদি শাশুড়ির ঘরে, তার সাথে বিদায় নিতে গিয়ে এ বাড়িতে আসার পর থেকে প্রতিটি দিনের লিপি চোখের পর্দায় ভেসে উঠল। কি আনন্দময় ছিল এক একটা দিন, অথচ সময় কত দ্রুত ওকে আনন্দের বদলে এক পৃথিবী বুক ব্যথা উপহার দিল। তারপর গেল শাশুড়ির ঘরে, সেখানে আর চোখের জল ফেললো না, শুধু চলে যাচ্ছি বলে ঘর থেকে বের হয়ে এলো। অনিতাও কিছু বলল না তাহিয়াকে, সে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। দুই ননদের সাথে অভিমানে কথা হলো না তাহিয়ার, শুধু শুধু ওদের সামনে যাওয়ার দরকার নেই। তারপর মনে হলো একবার পিঙ্কির সাথে কথা বলা দরকার, তাই মোহনের ঘরে শেষবারের মতো চলে এলো। পিঙ্কি তখন বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত ছিল। তাহিয়া আশায় উঠে বসলো, তারপর ফোন রেখে বলল, তুমি? তাহিয়া মলিন হেসে বলল, তোমার সাথে দেখা করতে এলাম, এরপর তো আর কখনো দেখা নাও হতে পারে। তুমি বুঝি আমায় হিংসে করছো? সে তোমার মনের ব্যাপার, আমিও হয়তো করছি, আবার নাও করছি। আসলে আমি একটু দ্বিধায় আছি কি না। আমি চলে যাচ্ছি একেবারের মতো এই বাড়ি, এই শহর আর তোমার একান্ত পুরুষের মনের স্থান থেকে। যদিও সে আমাকে অনেক আগেই মনের ঘর থেকে ত্যায্য করে দিয়েছে, সে যাকে। তুমি তো জানো তোমাকে মোহন কেন বিয়ে করেছে। আমার মতো একটা বউ এই সংসারে থাকতেও ওর আসলে বাচ্চা অনেক পছন্দের, তা আমিও জানি। বরাবর বাচ্চা থাকলেও কেমন করে তা আমি বুঝি। তোমার কাছে চাইবো তুমি ওকে সেই উপহারটা এনে দিও, যে উপহার আমি আনতে ব্যর্থ হয়েছি। আর আর নিজের সহ এই পরিবারের খেয়াল রেখো। আমার ছোট বোনটাকে এখানে রেখে যাচ্ছি, তুমি ওর দেখাশোনা করো। ও যদি কোনো ভুল ভ্রান্তি করে কখনো, তা মওকুফ করে দিও। আমার খুব একটা জমানো কথা নেই তোমার জন্য। ভালো থেকো নতুন বউ। তাহিয়া চলেই যাচ্ছিল, উল্টো ঘুরে তার মাঝেই মোহন দরজা খুলে অন্ততন্ত পায়ে ভেতরে প্রবেশ করলো। তাহিয়াকে সামনে দেখে জিজ্ঞেস করলো, তুমি লাগেজ কেন বাইরে রেখেছ? তুমি কি চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছো? তাহিয়া শক্ত গলায় বলল, হ্যাঁ। তুমি যাবে না? কেন? তুমি যাবে না, আমি তোমায় যেতে দেব না। তুমি আমার সাথেই থাকবে। পিঙ্কি পাশে থেকে জ্বলে উঠে বলল, মোহন, কি সব বলছো তুমি? পিঙ্কি পাশে থেকে জ্বলে উঠে বলল, তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি তাহুর সাথে কথা বলছি। আমাদের কথার মাঝে একটা কথা বলবে না তুমি। আমি তোমার স্ত্রী মোহন, আর আমি কথা বলার অধিকার রাখি। মোহন পিঙ্কিকে ধমক দিয়ে বলল। মোহন এগিয়ে আসলো তাহিয়ার সামনে, ওর দুই হাতে মুছোয় তাহিয়ার ডান হাত কোমলভাবে তুলে নিয়ে মিনতি করে বলল, ভুল করে ফেলেছে তাহু, প্লিজ আমাকে ছেড়ে যেও না। মায়ের কথায় বিরাট ভুল করে ফেলেছে। একটা বাচ্চার আশায় সব দিশা হারিয়ে আবার বিয়ে করেছে। তোমার দিকটা ভাবিনি, আমায় ক্ষমা করে দাও তাহু, প্লিজ আমাকে রেখে যেও না এভাবে। আমি তোমায় ভালোবাসি তাহু। তাহু হাত ছাড়িয়ে নিল মোহনের কাছ থেকে, তারপর বলল, আমি তোমার ভালোবাসি না মোহন,
বিয়ের পর থেকে তোমার ফ্যামিলি আমাকে একটা মিনিটের জন্য স্বস্তির শ্বাস নিতে দেয়নি, তবুও চুপ থেকেছি, ভেবেছি তুমি তুমি তো ভালোবাসো আমায়, দিন শেষে সব আঘাত ভুলে যেতাম আমি। অথচ তুমি কি করলে? তুমি ফ্যামিলির কথা আমায় রেখে অন্য একটা নারী নিয়ে এলে আমাদের মাঝে। ওরকম ভালোবাসা আমি চাই না মোহন, যেতে দাও আমায়। না না, তুমি যাবে না। আমি তো তুমি ডিভোর্স দিইনি। মানা হয়ে বলেছে, আমি তো বলিনি। মানা হয়ে বলেছে, আমি তো বলিনি যে আমি তোমায় ডিভোর্স দেব। আমাকে একটা বার সুযোগ দাও, তাও প্লিজ। আমি তোমাকে চাই না, আমার ডিভোর্স চাই। মোহন গোয়ার হয়ে দাঁড়িয়ে রইল, মুখ শক্ত করে বলল, আমাদের কখনো ডিভোর্স হবে না তাহু। তুমি আমার, শুধু আমার থাকবে। তাহিয়াও সাথে সাথে বলে উঠল, আমিও তোমায় তালাক দিলাম, আমার তোমাকে চাই না। পিঙ্কি আর মোহন রুমের মাঝে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, আর দরজার পাশে থাকা তিশা বোনের দিকে এক নজরে চেয়ে রইল। তার বোন এই তো বদলাতে শুরু করেছে, এভাবে যে সংসার হবে না। কেন বোন এখানে থাকবে? ওর এই বদ পুরুষকে ছেড়ে যাওয়াই উত্তম কাজ হবে। হয়তো তাহুর জন্য ও কেউ একজন আসবে যে তাহুকে সব দিক থেকে ভরসার হাত বাড়িয়ে দিবে। তাহিয়া বাসের টিকিট নিয়েছে। বাসে উঠে বসতেই জানালা বাইরে তিশা আর মুহিবের দিকে চেয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো। ওরা চলে যেতেই বুকের ভেতর আটকে রাখা কষ্টের পাহাড়গুলো চোখ ফেটে বের হয়ে আসতে চাইলো। ও সিটের সাথে মাথা হেলিয়ে বসে নীরবে অশ্রুপাত করতে কে একজন এসে ওর বাম কাঁধের উপর শক্ত একটা হাত রাখলো। একটা ফকিনীর মেয়েকে বিদায় করতে না করতে তোমার আরেক ছেলে এই ঘরের মেয়েকেই তুলে আনলো। কত প্ল্যান নাটক সাজিয়ে তোমার বড় ছেলের মাথা থেকে ওই প্রেমের ভূত নামালাম, এখন আবার আরেক ছেলেও নিয়ে আসলো। আমি বুঝি না বাপু, কি দেখেছি দুই ভাই ওই ফকিনীর ঘরে? একটাকে না হয় এতগুলা বছর ওর বাচ্চার চিন্তায় ফেলে মায়া কাটিয়েছি, এটাকে আর কি করব? তোমার বাবার বাড়ির লোকজন জানে যে তোমার এই ছেলেও বিয়ে করে বউ এনেছে ঘরে? তোমার ভাইরা তো বলেও দিয়েছে তাদের মেয়ের সাথে সম্পর্ক করলেই কেবল তোমার পাওনা তোমায় বুঝিয়ে দিবে। এছাড়াও কত উপটুকুন দেবে তা আগেই বলে রেখেছে। তার কিছু অংশ তুমি আমাদের বিয়ের সময় নিয়ে এসেছো। এখন কি হবে? বড়টা এইভাবে বিয়ে করেছে বলে ছোটটার দিকে নজর দেওয়া হয়েছিল, এখন সেও একই কাজ করলো। তুমি কিভাবে কি সামাল দেবে এখন? তোমার ছেলেদের কাছে বলতে পারবে আমাদের দুই বোনের বিয়ের জন্য কতগুলো টাকা নিয়েছো মামার থেকে? এতগুলো টাকা তুমি কিভাবে ফেরত দেবে এখন? চুপ কর মাহি, আমি কি খেলা করতে টাকা নিয়ে এসেছিলাম ভাইয়ের থেকে? তোদের ভালো ঘরে বিয়ে দিতেই নিয়ে এসেছিলাম। ভাইজান তো বলেইছিলেন তিনি বিয়ের সময় টাকা দিবেন, তাই আগে এনেছিলাম। ভেবেছিলাম টাকাগুলো মৌকুফ হবে মুহিব আর রেশির বিয়ের মাধ্যমে। ছেলেও ভালো চাকরি করে, ভাই আর অমত করবে না। উল্টো মোহনের চেয়েও মুহিবের সাথে রেশি ভালো থাকবে। অথচ কে জানতো আমার দুই বিড়াল ওই বিড়ালের মাছ ছাড়া অন্য মাছে মুখ দিবে না। তাহলে কি করবে কি তুমি? কিভাবে সব সামাল দেবে? আমাদের দুই বোনকে একদম এভাবে ডাকবা না এখন আর। থাপ্পড়ে গাল লাল করে দিব। এ কিভাবে কথা বলছিস তুই আমার সাথে মাহি? আমি তো তোদের জন্যই এত সব করেছি, আর কার জন্য? বড় ঘরের বউ হয়ে গেছিস বলে আজ এত কথা বলার সাহস পাচ্ছিস না? মাহি চুপ করে রইল। মুনিয়া পাশে আগে থেকে চুপ করে দাঁড়িয়ে আছে। অনিতা বেশ কিছু সময় পর মুখে বাঁকা হাসির রেশ তুলে বাইরে গেল। সাদমান ভাই আপনি? সাদমান হাত সরিয়ে নিল। তাহিয়া বসেছে জানালার পাশের সিটে, তার পরের সিট ফাঁকা, সেখানেই সাদমান বসলো। তাহিয়ার দিকে মুখ ঘুরিয়ে বলল, মহিব বলল, তুমি মোহন ভাইকে তালাক দিয়ে এসেছো, তালাকের মানে বুঝছো? না বুঝে কি আমি এমনি মুখ খুলেছি? সাদমান ভাই, আমি ওই মানুষটাকে আর ফিরে পেতে চাই না যে মেয়েটাকে বিয়ে করে বউ বানিয়ে এনেছে। আমি স্পষ্ট সেই মেয়ের চোখে আমার জন্য হিংসা দেখেছি। কে সইবে সাদমান ভাই? ওই মেয়ের তো দোষ নেই, ওই মেয়েটাও এক বুক স্বপ্ন নিয়ে বউ হয়ে এসেছে। আমি কেন ওই মেয়েটাকে এক বুক কষ্ট দেব সাদমান ভাই? আমার কি চলে যাওয়া শ্রেয় না? আপনি তো অনেক বুঝদার মানুষ, বলুন আমি ঠিক করেছি না? সাদমান কিয়ৎ পরিমাণ সময় চেয়ে রইল নির্বাক হয়ে। এই মেয়েটা যখন মোহনের বউ হয়ে এলো পাশের বাসায়, তখন কত ছটপটে স্বভাবের ছিল। সাদমান পাশের বিল্ডিংয়ে থাকায় মাঝে মাঝেই অপর বিল্ডিংয়ের ছাদে চোখ ঘোরালে সুখী এক দম্পতি দেখতে পারত, যারা হাজারো খুনসুটিতে বিভোর থাকতো। তারপর একদিন হুট করে দেখলো
মেয়েটা ছাদে এসে কান্না করছে। সেদিন মোহন পাশে ছিল না। মুহিবের ফ্রেন্ড হওয়ার সুবাদে মাঝে মাঝেই সাদমান চলে যেত ওই বাসায়। ওখানের পরিস্থিতি আর মুহিবের জবান থেকেই প্রায় নানা রকম কথাবার্তা জেনে যেত ও খুব সহজেই। যেভাবেই আজকের পরিস্থিতি সম্পর্কে জানা হয়ে গেছে ওর। সব থেকে বড় কথা, মুহিব জানিয়েছে ওকে। সাদমান ধরেই নিল মুহিব হয়তো একটু হলেও বুঝে ফেলেছে ও তাহিয়াকে নিয়ে সব সময় চিন্তা ভাবনা করে। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছো তা তুমি নিজেই বুঝেছো মায়াবতী। তুমি যথেষ্ট বুঝদার একটা মেয়ে। আমি তো এখানে তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে এসেছি। তুমি তোমার বাবার বাড়িতে এই মুহূর্তে যেও না। সবাই তোমার মা তিশার জন্য চিন্তায় দিন পার করছে। এর মাঝে তুমিও গিয়ে ওই বাসায় উঠলে আর ওই চিন্তা বাড়বে। এমনিতে তোমার ফ্যামিলি জানে মোহনের ফ্যামিলি তোমার সাহায্য বা সাপোর্ট করে না, উল্টো নানা রকমভাবে তোমার ওপর জুলুম করতে থাকে। আমি বলি কি, আর কয়েকদিন পর নিজের বাসায় যাও। আমার যে এখন ওখানে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই সাদমান ভাই। আমার সাথে যাবে? আমার বাসায় থাকবে না হয়? তাহিয়া সাদমানের দিকে নিষ্পলক চোখে কিছু সময় চেয়ে রইল। সবাই বাসে উঠে নিজেদের জায়গায় বসে পড়েছে, আর একটু পরেই বাস ছাড়া হবে। আমি অন্য কোথাও যাব না সাদমান ভাই। এখানে থাকলে আমার জন্য আর আপনার জন্য দুজনেরই ভালো হবে, সব খারাপ হবে, যা আমি চাই না। বিশেষ করে মোহনকে তো আপনি চিনেই নিয়েছেন ও কেমন। এই মুহূর্তে আপনার বাসায় আমাকে দেখলেও অনেক বাজে কথা বানিয়ে ফেলবে, আর ওর পরিবারের লোকজনও। সাদমান কিছু বলতে চেয়েও আর বলল না। ওর মুখের দিকে চেয়ে একটু বাদে কিছু না বলেই বাস থেকে নেমে পড়ল। তাহু ওর যাওয়ার দিকে চেয়ে থাকতেই বাস ছুটল সামনের দিকে। মোহন সেই যে তাহিয়া বের হওয়ার পর বাসা থেকে নিজেও বের হয়ে গিয়েছিল, ফিরল মাঝরাতে। ওকে ফিরতে দেখে পিঙ্কি জিজ্ঞেস করলো, সারাদিন কই ছিলেন? আজ আমাদের ঘুরতে বের হওয়ার কথা ছিল, আমি অপেক্ষা করছিলাম আপনি আসার। অনেকগুলো কল করেছি, রেসপন্স করেন নাই কেন? মোহন ভেতরে আসতে আসতে বলল, খেয়াল করিনি। খেয়াল করার চেষ্টা করবেন। আমি আপনার প্রথম স্ত্রীর মতো খামখেয়ালিপনা মেনে নেব না। খেয়াল করিনি। কথা না বাড়িয়ে ঘুমা। এত জ্ঞান দিস না। শুনতে ইচ্ছে করছে না এই মাঝরাতে। পিঙ্কি উত্তেজিত হয়ে বলল, শুনতে হবে তোকে, আমার সবগুলা কথার লাইন শুনতে হবে, আমাকে মূল্য দিতে হবে। অবহেলা করা পছন্দ না। সব জেনে শুনেই আমায় বিয়ে করে নিয়ে এসেছিস তুই। আমার সামনে প্রথম বউ চলে গেছে বলে হা হুতাশ করবি না। মোহন কিছুই বলল না, চুপ করে বিছানার এক কোণে শুয়ে পড়ল। এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই কোনো। চলো মা, ডাকছে। সব সময় স্বামীর পাশ ঘেঁষে থাকছো, লজ্জা করে না? আমরা বাড়িতে এতগুলো মানুষ আছি, আমাদের পাশে গিয়েও তো একটু বসতে পারো নাকি? সে পারি, কিন্তু স্বামীর পাশ ঘেঁষে থাকবো বলেই তো বিয়ে করেছি, তাই না? তার রেখে কিছু কিডদের পাশে বসে কি করব? শিক্ষা তো নিজের বোন থেকে পেয়ে গেলাম। অবশ্যই আপনি এসব বুঝবেন কি করে? আপনি তো বছরে 12 মাসে 11 মাস এখানে থাকেন। স্বামী সংসার কিছু হচ্ছে না হচ্ছে তার খেয়াল তো রাখেন না। আচ্ছা চলুন যাই। মুনি আশ্চর্য বনে চেয়ে রইল তিশার মুখের দিকে। ও কি বলল? ও কিট? ও স্বামী সংসার রেখে এখানে থাকছে বলে এই 2 দিনের মেয়ে ওকে কথা শোনাচ্ছে? ওর সাহস তো কম না। কি বললে তুমি? তুমি কি আমাকে অপমান করতে চাইছো? আমি এখানে আছি বলে খোঁটা দিতে চাইছো? তুমি কে আমাকে এসব বলা? এটা আমার বাবার বাসা। আমি এখানে কতদিন থাকবো না থাকবো তা আমি বুঝবো, তুমি বলার কে? তিশা মাথার কাপড় ঠিক করতে করতে বলল, আমি কি একবার বলেছি আপনি বের হয়ে যান? না তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছি। সব সময় এক লাইন বেশি বোঝেন কেন আপনারা? চলুন মা কি বলে তা শুনে আসি। বিয়ে করলে প্রেমিকের হাত ধরে কাউকে কিছু না বলে আমি মা হয়েও ছেলের বিয়েতে না উপস্থিত ছিলাম, আর না আগে থেকে কিছু জেনেছিলাম। ছেলেকে যে তুমি একেবারে বড় বোনের মতোই রূপ দেখিয়ে হাত করেছো, তাতে আমার এক বিন্দু পরিমাণে সন্দেহ কম নেই। তোমার বড় বোন তা অকর্মা ছিল, অনেক কপাল করে ছেলের জন্য আরেক বউ এনেছি। বইয়ের বাবার বাড়ি ইতিহাস সম্পর্কে জানো কিছু? ওরা কিন্তু অনেক টাকা পয়সাওয়ালা, এমন একটা জিনিসও নেই যা সাথে আনেনি।
তুমি তো দিলেও আর ধাপ্পা। তোমার বোনের বেলায় যা পেয়েছিল তুমি তাও পেলে না। সে যাকে বোনের কপাল কেমন তা তো নিজেই দেখলে। এখন এখানে ছেলের বউ হয়ে যখন এসেই পড়েছ, তো আর বের করে দিতে পারি না। তুমি এখন রং ঢং না করে সংসারে মন দাও, বুঝলে? রান্না জানো নিশ্চয়ই। আজ রাতের রান্না তুমি করবে, ঠিক আছে? আর যেন বলতে না হয়। তিশা শাশুড়ির কথা শুনল, তারপর মাথা হিলিয়ে বলল, ঠিক আছে। চলে যেতে নিয়ে আবারও দরজার কাছ থেকে ঘুরে এসে বলল, আমার বোনের সংসার তো আপনার দায়িত্বে হয়নি। আপনি আবার আলেম মানুষ কি না? আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা যা করেন তা সকলের ভালোর জন্যই করেন। আমার বোনেরও ভালোই হয়েছে। এতগুলো শয়তানের মাঝেও এতগুলো দিন কিভাবে ইনসান থেকে তা ভেবেই কুল পাচ্ছি না আমি। তিশা চলে গেল ধপ করে। অনিতা চোখ ছোট ছোট বানিয়ে ওর যাওয়া দেখলো, তারপর মুনিয়াকে বলল, অত দেমাগ কেন এত বেশি? কিভাবে কথা বলতে গেল দেখেছিস? মুনিয়া চোখ মুখ শক্ত করে মায়ের দিকটা চেয়ে রইল। হ্যাঁ মা, ওর অনেক তেজ দেখছি, সব কমাতে হবে। তিশা রান্নাঘরে তরকারির উপকরণ বেছে নিচ্ছিল। চুলায় ভাত বসিয়ে দিয়েছে একটু আগেই। মুবিন এলো পানি নিতে, হাতে রয়েছে পানির পট। ওকে আসতে দেখে তিশা নিজেই পটে পানি নিয়ে পানি ভর্তি করে দিল। মুহিব চলে গেল। তারপর পিঙ্কি এলো সেখানে, ওর হাতেও পানির পট। তিশাকে দেখে ব্যঙ্গ করে বলল, আরে আরে, নতুন বউ না? তা নতুন বউ, আপনি এই সময় এখানে কি করছেন? আপনার স্থান তো এখানে না। চাঁদকে কখনো মাটিতে মানায়? তিশা মাংস ম্যারিনেট করতে নিয়েছিল, সেই সময় ওভাবেই বলল, আসলেই চাঁদকে মাটিতে মানায় না। তবু দেখুন না কেমন করে এক লাখপতি বাবার মেয়ের এই মাটির ঘরে চাঁদ হয়ে নেমেছে, যা ভাবতেই আমার খুব খুব খারাপ লাগছে। আর এটা ভেবে আরও অবাক লাগছে যে তাকে এরকম ঘরে আলো হয়ে আসা মানায় না। আমার মিনে হয় চাঁদের গায়ে কলঙ্কের ছাপ সত্যি আছে, নইলে কি আর মিথ্যে এ বাণী এতগুলো বছর ধরে প্রচারিত হতে পারে? পিঙ্কি তিশার দিকে চোখ মুখ কঠিন করে তাকিয়ে রইল, তবে মুখে কিছুই বলল না। ওকে চুপ থাকতে দেখে তিশা ফের বলল, কি আছে নাকি? তাহিয়া তখন নতুন বউ হয়ে এসেছে এ বাসাতে। প্রথম দিন রান্না করার পর শাশুড়ি ভুল ধরলেন লবণ কম হয়েছে। তখন মাহি ছিল না। মুনিয়াও রান্নার নানা রকম ভুল ধরল। অনিতা সোজা গরম ডাল ফেলে দিল ওর হাতে, সাথে সাথে ফর্সা হাত লাল হয়ে উঠল। মোহনকে জানালো না কিছুই। কিভাবে জানাবে যে ওর মা রান্না খারাপ হওয়ায় খাবার ফেলে দিয়েছে? এরপর মা ছেলের মাঝে ঝামেলা হবে, তারপর সংসারে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে সামনে। তাই চুপি চুপি ছাদে গিয়ে বসে কাঁদলো ইচ্ছে মতো। সেদিন প্রথম সাদমানুকে কাঁদতে দেখে বিচলিত হয়। এরপর প্রায়ই তাহিয়া খেয়াল করতো বিকেলের দিকে ছাদে গেলেই সাদমানের সাথে দেখা হয়ে যেত, আর সাদমানও ওকে মায়াবতী বলে সম্বোধন করত। তাহিয়ার তখন থেকেই সাদমানকে দেখলে অস্বস্তি লাগে। সাদমান যদি কখনো সামনে পড়তো ও কথা বলতো না। তাহিয়া বুঝে আসে না এসব সম্পর্কের মাঝে। তাহিয়া বাড়ি ফিরে মায়ের কাছে সমস্ত কথা খুলে বলেছে সময় নিয়ে। তাহিয়ার বাবা নেই, মায়েরও বয়স হয়ে যাচ্ছে। তিনি মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পড়লেন। আরও দুশ্চিন্তা হতে থাকলো তিশার জন্য। এক মেয়েকে না হয় নিজের কাছে ফিরে পেয়েছে, এখন আরেক মেয়ে যেচে ওই সংসারে গেল, ওর সাথে কি ওই মানুষগুলো ভালো আচরণ করবে? মায়ের মন যে শান্ত হয় না সন্তানের কথা ভেবে। রাতে খাবার টেবিলে একে একে সবাই বসলো, শুধু মুহিব নেই। সে বলে দিয়েছে মোহনের সাথে এক টেবিলে বসে সে খাবে না, পরে খাবে। তিশা ওর খাবারগুলো প্লেটে তুলে রুমে দিয়ে এসে চেয়ারে নিয়ে বসলো পিঙ্কির পাশে। পিঙ্কি একবার ওর দিকে চেয়ে নিজের প্লেটে খাবার তুলে নিল। খেতে নিয়ে কেউ কিছু না বললেও পিঙ্কি মুখ খুলল, রান্নাটা কেমন যেন লাগছে, খুব একটা মজাও হয়নি। পাশ থেকে মোহন বলল, ভালোই তো হয়েছে, খারাপ কি? তাও রান্নার সাথে খুব মিলে যাচ্ছে। আবার সেই তাহু। পিঙ্কির গা চলে গেল তাতে। আর সেই আগুনে ঘি দিতে তিশা বলল, আজ আমি রেঁধেই কাল তুমি রাঁধবে, তারপর খাবারের নাম্বার দিতে বসাবো, কেমন? এক হাতে রান্না খেয়ে তো আর ফলাফল ঘোষণা করা যায় না, তাই না শাশুড়ি মা? অনিতা খেতে নিয়ে চমকে উঠল হঠাৎ সম্বোধনে। তারপর মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে নিজের খাবার নিয়ে উঠে রুমে গেল। পরের দিন সকালবেলা পিঙ্কি রান্নার কথা থাকলেও সে জানিয়ে দিলেও পারবে না। এতদিন তো তাহই রান্নাবান্না করেছে। অনিতা দম নিয়েছে, এখন আবার সেই রান্নার চাপটা ফেলতে হবে তিশার উপর, নইলে পিঙ্কিকেও বলতে হবে শক্ত করে। আজ প্রথম না করুক, অনিতা নিজেই গেল রান্না করতে।
খাবার এনে টেবিলে রাখলো তিশা। সবাই এসে বসতেই খাওয়া শুরু করলো। পায়েসের বাটি হাতে তুলে নিয়ে চামচ দিয়ে একবার মুখে দিয়ে চোখ মুখ কুঁচকে বাটিটা ফেললো অনিতার ঠিক পায়ের উপরে। কাচের বাটি তৎক্ষণাৎ পায়ে পড়ে জায়গাটা ফুলে উঠল। টনটন করে ব্যথা মাথা চাড়া দিয়ে উঠতেই মাহি চড়া গলায় বলল, কি করলে কি তুমি এটা? মায়ের পায়ের উপর কেন ফেললে? তিশার সাথে সাথে মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলল, সরি, আসলে আমার পায়েসটা খুব একটা ভালো লাগে না, তাই বাটি সহ ফেলে দিয়েছি। এখন কে জানতো বাটিটা গিয়ে ওনার ঠ্যাঙের উপরে গিয়ে উল্টে গিয়ে পটল তুলবে। সরি শাশুড়ি মা, দেখিনি। যান যান, ঘরে গিয়ে মুভ লাগিয়ে নিন। তুমি বললাম তো দেখতে পাইনি, যান না। মুনিয়া আজ বিকেলের দিকে কাপড়ের ব্যাগপত্র নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হয়েছে। বিয়ের পরদিনই ওর স্বামী জোনাইদ চলে গেছে অফিস আছে বলে। এমনি সময়ও মুনিয়া মাসের বেশিরভাগ সময়ই মায়ের কাছেই এসে বেশি থাকে, তাই জোনাইদ ওকে এখানে রেখেই চলে গেছে। দুই ভাইয়ের বিয়ের পর আরও বাড়ি যাওয়া হয়নি। সকাল সকাল তাই ওর শাশুড়ি কল করে যেতে বলেছে। মুনিয়া তাই গোছগাছ করে বের হলো। বোন, মা আর পিঙ্কির সাথে দেখা করে বের হলো বাড়ি থেকে। তিশার সাথে ওর খুব একটা বনে না। বাড়ির গেট পেরিয়ে সিএনজি নিল। মুনিয়া যেতেই মাহিও একবার বাড়ি যেতে চাইলো। তারও স্বামী সন্তান বাসায় একা একা কী করছে না করছে। ছেলেটার স্কুলে এক্সাম চলে বলে বিয়ের পরের দিন বাবার সাথেই চলে গেছে। বলে গেছে এক্সাম শেষ হলে বাবার সাথে আবার চলে আসবে। তবে মাহির ধৈর্য মানল না, তাই মাকে বলে সেও চলে গেল। বাড়িতে তখন দুই ছেলের বউ, অনিতা আর বৃদ্ধ শাশুড়ি। মোহন আর মুহিব ও বাসায় নেই। অনিতা পিঙ্কির ঘরে এলো। এই মেয়েটা সারাদিন নিজের ঘরেই পড়ে থাকে, জাস্ট খাবারের সময় যা একটু বের হয়। পিঙ্কি অনিতাকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এলো, বলল, কিছু বলবেন? হ্যাঁ, ওই আর কি, বিয়েতে তোমার তাহর কিছু গহনা দিয়েছিলাম, ওগুলো ফেরত নিতে এসেছি। কোথায় রেখেছো? শাশুড়ির কথায় পিঙ্কির কপালে ভাঁজ পড়ল। তারপর বলল, কেন? ওগুলো আপনাকে দেবে কেন? না, তা দেবে কেন? ওগুলো আমার। এখান থেকে আমাকে বিয়েতে দেওয়া হয়েছে, এ বাড়ি থেকে। অনিতা ক্ষেপে উঠছে, এই মেয়ে এত কথা বলছে কেন? চাইছে দিয়ে দিচ্ছে না কেন? ওইগুলো বিয়ের দিন দিয়েছিলাম, বিয়ে শেষ, এগুলো এখন ভালো দিয়ে দাও। একটাও ফেরত পাবেন না আপনি। আমিও ওগুলো দেব না। যখন বলেছি তখন একবারের জন্যও দেব না। যা আমার তা আমার কাছেই থাকবে। যে পথ ধরে এসেছেন সে পথ ধরেই চলে যান, ফেরত পাবেন না। বেশি বাড়াবাড়ি করতে এসো না পিঙ্কি, যা বলেছি চুপচাপ শুনে দিয়ে দাও। আপনি যাবেন নাকি আমি আপনার ছেলের কাছে কল দিয়ে বলবো এসব কথা? আপনি ফেরত নেওয়ারকে আপনার জুলুম আমার পুষ্প করতে আসবেন না। আমি কিন্তু এক পরিমাণও ছেড়ে দেওয়ার মানুষ নই। শুধু নিজের ইমেজ খারাপ বানাবেন না। অনিতা মুখ থমথমে বানিয়ে চলে এলো ওই রুম থেকে। এই 2 দিনের হতচ্ছাড়া মেয়েটা ওকে কথা শোনায়, আবার ছেলের ভয় দেখায়। ওই গয়না সে নিবে। জুনাইদের সাথে একটা মেয়ে বসে আছে একদম কাছাকাছি, পাশাপাশি হাতে হাত রেখে বসে আছে ছোট একটা পার্ক স্পটের বেঞ্চের উপর। মুনিয়া সিএনজি করে যাওয়ার সময় তা স্পষ্ট দেখলো বাইরে থেকে। এক মুহূর্ত থেমে গিয়ে সিএনজিওয়ালাকে পেছনে নিতে বলল। সিএনজি থেকে নেমে সোজা ঢুকে পড়লো পার্কের ভেতরে। জুনাইদ তখনও মুনিয়াকে খেয়াল করেনি, সে তার নিজস্ব ধ্যানে ছিল। মুনিয়া এসে সোজা জুনাইদের সামনে দাঁড়িয়ে পড়ল। জুনাইদের পাশে বসা মেয়েটা চোখ তুলে উপরে চাইতেই জুনাইদও খেয়াল করলো মুনিয়াকে। সাথে সাথে পাশের মেয়েটার হাত দূরে সরিয়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এই মেয়ে কে? জুনাইদ বারবার পাশের মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছে। মুনিয়া খেয়াল করেছে মেয়েটার হাত সরিয়ে দেওয়ার পর থেকেই মেয়েটা জুনাইদের মুখের দিকে তাকিয়ে আছে, যেন কিছু বুঝতে চেষ্টা করছে। ওকে চুপ থাকতে দেখে মুনিয়া ফের বলল, বলো এই মেয়ে কে? চুপ করে আছো কেন? আমার কলিগ মুনিয়া। আমরা জাস্ট ফ্রেন্ডশিপে আছি। তুমি যা ভাবছো তা একটুও নয়। মুনিয়া মেয়েটার দিকে চাইলো। বেশ সুন্দরী মেয়েটা, ওয়েস্টার্ন পরাতে আরো বিদেশিদের মতো দেখতে লাগছে। এই মেয়ে, তুই বল ও তোকে এখানে কি বলে নিয়ে এসেছে? মেয়েটা বারবার জুনাইদকে দেখছে, তারপর বলল, ও আমার বয়ফ্রেন্ড। আমরা 3 বছর ধরে রিলেশনে আছি। তুমি কে? মুনিয়ার মাথায় যেন বাজ পড়লো আকস্মিকভাবে। কি বলছে এই মেয়ে? 3 বছর? ওর বিয়ের আগে থেকে সম্পর্ক? আরও কিছুই জানেন এই ব্যাপারে? বিয়ের পরও জুনাইদ মেয়েটার সাথে সম্পর্ক রেখেছে কেন? তুমি আমাকে দিনের পর দিন ঠকালে, মনে একজনকে রেখে আমাকে বিয়ে করতে পারলে? তুমি আমাকে এভাবে ঠকালে? জুনাইদ বিয়ে করেছে তোমায়?
মেয়েটা চমকে উঠল যেন, জোনায়ের দিকে চাইলো একভাবে। আশেপাশে সবাই ওদের দিকে কেমন করে চেয়ে আছে। বিষয়টা বুঝতে জোনায়েদ বলল, এখানে সিন ক্রিয়েট না করে বাসায় চলো দুজনে, সবাই দেখছে। দেখুন। মুনিয়ার একরোখা কথা কানে না নিয়ে জোনায়েদ বের হয়ে গেল পার্ক থেকে। মুনিয়া তখনও সামনের মেয়েটার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। এই মেয়ের জন্য তাকে জোনায়েদ দিনের পর দিন এভাবে ঠকাচ্ছে। মেয়েটাকে একটা প্রশ্নও জিজ্ঞেস করেনি মুনিয়া, সোজা সেখান থেকে শ্বশুরের বাসায় চলে আসলো। ওর যা জিজ্ঞেস করার আছে, বলার আছে, সব জোনায়েদকেই বলবে। তাহিয়া মায়ের সাথে উঠোনে এক পাশে বসেছিল উদাস মন নিয়ে। আজকাল তাহিয়া কেমন একটা উদাস মন নিয়ে দিন শুরু করে। অবশ্য এর চেয়ে ভালো এই মুহূর্তে থাকবেই বা কী করে। মাত্রই স্বামী সংসার ছেড়ে মেয়েটা এসেছে মায়ের কাছে। নিজেকে গুছিয়ে নিতে আরেকটু সময় লাগবে। তাহিয়া আর ওর মা গল্প করছিল, সেই সময় বাড়ির গেট শব্দ করে বাইক থামলো। কেউ আশ্চর্য হয়ে দরজা খুলতে এগিয়ে আসলো তাহিয়া। সময় নিয়ে দরজা খুলতেই সম্মুখের ব্যক্তির উপর নজর পড়তেই হতবাক বনে চেয়ে রইল ও। তাহিয়ার সামনে মোহন দাঁড়িয়ে আছে। তাহিয়া গেট খুলে ওকে এই সময় এখানে দেখে বেশ বিরক্ত হলো, তাই জিজ্ঞেস করলো, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সব সম্পর্ক ছিন্ন করে এখানে চলে এসেছি। চলে যাও তুমি। মোহন তাহিয়ার সামনেই দাঁড়িয়ে আছে নির্মল চোখের চাহনি নিয়ে। তাহিয়া যেন বাঘিনী কন্যার ন্যায় দাঁড়িয়ে অনুভূতি সুন্দর মতো কথাবার্তা বলে চলেছে। মোহন এগিয়ে এসে ওর একটা হাত জোর করে নিজের হাতের মুঠোয় তুলে নিল, তারপর বলল, এভাবে বলো না তাহু, প্লিজ আমার সাথে চলো। আমি তোমাকে নিতে এসেছি। আমি পিঙ্কিকে ডিভোর্স দিয়ে দেব, বের করে দেব। প্লিজ চলো না আমার সাথে। তাহিয়া চিৎকার করে ওঠে। ওর মা দৌড়ে আসে গেটের দিকে। তাহিয়াকে জোরাজোরি করছে মোহন, তাই তিনি এগিয়ে এসে মেয়ের হাত ছাড়িয়ে নিল মোহনের হাতের মুঠোয় থেকে। আমার মেয়েকে ছেড়ে দাও তুমি, নইলে কিন্তু আমি এক্ষুনি গ্রামের সবাইকে ডেকে আনবো। মোহন, তুমি তো জানোই আমাদের গ্রামের মানুষরা কতটা সচেতন হলে একজনের মেয়েকে আরেকজন পরপুরুষ অনুমতি ছাড়া হাত ধরলেও কি হতে পারে। আমি পরপুরুষ নই, আমি আপনার মেয়ে। আমি তোকে তালাক দিয়ে এসেছি আর তুই একটা পরপুরুষ আমার জন্য। তুই বের হ আমার বাড়ি। কেন আমার আশেপাশেও তুই আসার চেষ্টা করবি না। আমি তোকে ভালোবাসি না, বের হ তুই। প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরেও তাহিয়ার সাথে আর দেখা হলো না মোহনের। গাড়ি নিয়ে নিজের বাসায় চলে গেল। মোহন চলে যেতেই পর্দার আড়াল থেকে তাহিয়া বের হয়ে এলো। মোহনের চলে যাওয়া দেখলো। বিকেলে তিশার সাথে ফোনের কলে কথা বলে তাহিয়া জিজ্ঞেস করলো, সাদমান ভাইয়ের কি অবস্থা? উনি কি বাসায় আছে? না রে আপু, সাদ্দাম ভাই এখন আর বাসায় আসে না। ও আচ্ছা, রাখছি। বিয়ের আগে জুনাইদ একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বাসায় যখন আমরা ওর চাকরির পর বিয়ের কথা তুলি, ও আমাদের সেই মেয়ের কথা জানায়। মেয়েটা ওর সেম ইয়ারের, সমবয়সী প্রেম আর কি। আমার মেয়েটাকে দেখে পছন্দ যাও হয়েছিল, কিন্তু যখন জানলাম মেয়ের আর্থিক অবস্থা একেবারেই শূন্যের দিকে, বাবা নেই, বড় ভাইও নেই, ওই মেয়েই 2 বোনের মাঝে বড় সন্তান, মানে ওই সংসারের দায়িত্ব ওই মেয়ের হাতেই। যদি আমরা ওই সিমি নামের মেয়েকে দিয়ে আমাদের ছেলেকে বিয়ে করাতাম, তাহলে অবশ্যই সে আমাদের সংসারের কথা না ভেবে তার মা আর বোনের সংসার নিয়েই দিনরাত চিন্তা ভাবনা করত, যা আমরা মেনে নেব না। আমার ছেলের বিয়ের পর ওই মেয়ে আমার ছেলেকে আমার থেকে ছিনিয়ে নিত, যা আমি মা হিসাবে মানব না। যেহেতু ওই পরিবারের ছেলে সন্তান নেই, তাই আমার ছেলেকে দিয়েই সিমির মা নিজের ছেলের চাহিদা পূরণ করতে চাইতো। আমি আর তোমার শ্বশুর ওই মেয়েকে মেনে নিলাম না। তোমাকে দেখলাম, ছেলে আমার বিয়ে করবে না বলে দিল। আমরা দুজনে মিলে ওকে বোঝালাম, তারপর এক প্রকার জোর করেই বিয়ে করিয়ে আনলাম তোমায়। সে যাই হোক বৌমা, আগের কথা এখন আর তুলে কি হবে। আমার ছেলের এখন বর্তমান তুমি। আমার ছেলে তোমার মাসে মাসে টাকা তুলে দিচ্ছে হাতে, যখন যা চাইছো তা দিচ্ছে। সমস্যা কি তাহলে? আমার ছেলে তো আর ওই মেয়েকে দিচ্ছে না, কথা বলছে না। তুমিও এই যে দিনের পর দিন স্বামী সংসার ফেলে মায়ের বাসায় গিয়ে থাকছো, আমরা কি কেউ তোমায় এ নিয়ে কিছু বলেছি কখনো? তোমার অসুবিধা হবে এরকম কোনো কাজ এ পর্যন্ত তোমার হাতে চাপিয়ে দেই নাই। তুমি আমার ছেলের সাথে খুব ভালো আছো বৌমা। কে বলেছে আমি আপনার ছেলের সাথে ভালো আছি? আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন। যখন জেনেছিলেন আপনাদের ছেলে একটা মেয়েকে পছন্দ করে, বিয়ে করতে চায়, সব জেনে শুনে আমাকে কেন বউ করে আনলেন?
আপনার ছেলে আজও ওই সিমি নামের মেয়েটাকে ভুলতে পারেনি আম্মা। আমি নিজের চোখে দেখে এসেছি আজকে ওই মেয়ের সাথে শরীর ঘেঁষে বসেছিল আপনার ছেলে। কী সব বলছো কি তুমি? জুনাইদ ওই মেয়ের সাথে এখনো সম্পর্ক রেখেছে, সেই বছর 3 আগের কথা। আজ আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন মা? আমি আর এসব নিতে পারছি না। মুনিয়া শাশুড়ির সাথে এক প্রকার ঝগড়াঝাটি করে রুমে গেল। একটু পরেই জোনাইদ ক্লান্ত হয়ে বাসায় ফিরল। ওকে ফিরতে দেখেই মুনিয়া তেড়ে এসে ওর শার্টের কলার চেপে বলল, ঠকবাজ লোক, কই ছিলে তুমি এত সময়? ওই মেয়ের সাথেই, তাই না? জোনাইদ মুনিয়ার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর খ্যাপাচে গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, ছিলাম আমি সিমির সাথে। কি করবি তুই? ওকে আমি ভালোবাসি, ওর সাথে আমার বিয়েও হয়েছে। আমি ওকে বিয়ে করেছি অনেক আগেই, আর আমি ওকে কোনোভাবেই ভুলতে পারবো না। আমি তো বাবা মায়ের জন্যই তোকে বিয়ে করেছিলাম, সেই হিসেবে তোর চাহিদা পূরণ করার চেষ্টা করি। এরপর তুই এখানে থাকলে থাক, নইলে চলে যা, আমার দরকার নেই তোকে। মুনিয়া হতবাক হয়ে গেল জোনাইদের সমস্ত কথা শুনে। ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল মুহূর্তে। আহারে, ওর সাথে এরকম করতে পারলো জোনাইদ? কেমন এক নিমিষেই সব চুরচুর হয়ে গেল। মুনিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোনাইদ ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওর মুনিয়াকে দেখার সময় কই। পরের দিন সকালেই মুনিয়া মায়ের কাছে চলে এলো। ওকে ফিরতে দেখেই সবাই অবাক। এক প্রকার বিধ্বস্ত হয়ে ফিরতে দেখে অনিতা বলল, তুই না মাত্র কাল গেলি শ্বশুর বাড়ি থেকে, এত জলদি কেউ বাসায় ফিরে? আমি একেবারে চলে এসেছি মা। জুনাইদ আমায় ভালোবাসে না, সে আমাকে দিনের পর দিন ঠকিয়েছে। ও আমার বাবার বাসায় থাকার সুযোগ নিয়ে বাইরে আরেকটা বিয়ে করেছে, ওই মেয়ের সাথে সংসার করছে তোমাদের আদরের জুনাইদ, আজ কয়েক বছর ধরে। অনিতার চোখ বড় বড় করে মুনিয়ার সমস্ত কথা শুনল। মুনিয়া আর অনিতার কথার মাঝেই তিশা এসে সব শুনল। ও এসেছিল পানি নিতে। মুনিয়া তখন অঝরে কাঁদছে। তিশা পাশে এসে দাঁড়িয়ে বলল, এটা তো খুব ভালো হয়েছে, কেমন একটা মেঘ না চাইতে জল পেয়ে গেলাম। আর বোনের সাথে যা করলে তার চেয়েও ভয়াবহ ঘটনা ঘটে গেল তোমার সাথে। বিশ্বাস করো, এতে আমার একটুও খারাপ লাগে না। আমার আজকে খুশি খুশি লাগছে, হ্যাপি। অনিতা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে তিশার বলা কথাগুলো হজম করলো। এই বেয়াদব মেয়েকে সে দেখে নেবে। তিশা চলে যেতে তিনি মেয়েকে জিজ্ঞেস করলো, এখন তাহলে কি করবি তুই? আমি যদি জুনায়েদের সাথে সংসার করতে না পারি মা, আমি ওই সংসার কাউকেই করতে দিব না। ওই সিমি মেয়েকেও না, একদম না, মেরে পুঁতে রেখে দেব। মোহন মাত্রই বাড়ি ফিরেছে। তাহিয়ার সাথে শত চেষ্টা করেও কথা বলার সুযোগ পায়নি সে। তাহিয়া সারাদিন ওর সাথে তোতা পাখির মতো একটার পর একটা কথা বলেই যেত। সেই তাহিয়া আজ কেমন করে বলে দিল সে নাকি মোহনের সাথে কথা বলতে চায় না। অথচ একটা সময় তাহিয়াকে সকালে বাসায় রেখে গেলে অফিসে ঢুকতে না ঢুকতেই দুজনের ফোন আলাপ শুরু হয়ে যেত। সেই তাহিয়া আজ কতটা শক্ত হয়ে গেল ওর জন্য। আর কেউ না জানুক, তাহিয়া তো জানতো সে তাকে কতটা ভালোবাসে, কতটা চায়। সেই তাহিয়া আজ ওকে ফিরিয়ে দিয়েছে। এও বলেছে সে যেন আর না যায় তাহিয়ার কাছে। তাহিয়া ওকে ফিরিয়ে দিবে এই দিন ওর দেখতে হলো। অথচ একটা সময় তাহিয়াকে সকালে বাসায় রেখে গেলে অফিসে ঢুকতে না ঢুকতেই দুজনের ফোন আলাপ শুরু হয়ে যেত। সেই তাহিয়া আজ কতটা শক্ত হয়ে গেল ওর জন্য। আর কেউ না জানুক, তাহিয়া তো জানতো সে তাকে কতটা ভালোবাসে, কতটা চায়। সেই তাহিয়া আজ ওকে ফিরিয়ে দিয়েছে। এও বলেছে সে যেন আর না যায় তাহিয়ার কাছে। তাহিয়া ওকে ফিরিয়ে দিবে এই দিন ওর দেখতে হলো। মোহন বাসায় ফিরতেই পিঙ্কি রুম থেকে বের হলো, পরনে নীল রঙের সুতির শাড়ি। এই শাড়িটা মোহন অনেক আগে তাহিয়াকে কিনে দিয়েছিল। এই মেয়ে তাহিয়া শাড়ি পেয়েছে কোথায়? মোহন পিঙ্কির মুখের দিকে যে অনুভব করলো ওটা পিঙ্কি নয়, ওটা তো তার তাহু দাঁড়িয়ে। তাহু এখানে এসেছে, কখন এসেছে? এই মেয়ে তাকে ফেরত দিয়ে নিজেই এভাবে সামনে চলে আসলো। তুমি কখন এলে? তাও আমাকে কেন ফিরিয়ে দিলে? তাহিয়া মোহনের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। যা দেখে আরও রাগ হলো মোহনের। এক পর্যায়ে তাহিয়ার কাছে এসে ওকে ধাক্কা দিতেই খেয়ালে আসলো ওটা তার তাহিয়া না, এই মেয়ে অন্য কেউ, পিঙ্কি। আকস্মিক ধাক্কায় তাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল পিঙ্কি। তারপর খ্যাপাটে রূপ ধারণ করে বলল, যে মেয়ে তোকে তালাক দিয়ে চলে গেছে, তুই আজ তার কাছে গিয়েছিলি?
তাকে ফিরিয়ে আনতে গিয়েছিলি? মোহন পিঙ্কির জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করলো না, বরং খ্যাপা গলায় বলল, তুই আমার তাহুর শাড়ি কোথায় পেয়েছিস? তোর সাহস কি করে হয় আমার তাহুর জিনিসে হাত দেওয়ার? হাত কেন? আমি সব ছিনিয়ে নেব। ওই তাহুর প্রথমে তোকে ছিনিয়ে নিয়েছি অবশ্য, তা বললে ভুল হবে। তুই তো নিজের ইচ্ছায় আমার হাতে তোকে তুলে দিয়েছিস, মনে নেই? তুই আবার তাহুর জিনিসে হাত দিবি না, ওটা খুলে দে বলছে। পিঙ্কি উচ্চ আওয়াজে হাসতে শুরু করলো। তার হাসি যেন থামছেই না। তারপর বলল, মানুষ এত নাটক কিভাবে করতে পারে? এই তুই নিজেকে কি ভাবিসটা কি বলতো? সাধুপুরুষ ভাবিস? আমি তোর তাহুর যে জিনিসে হাত দেইনি, ছিনিয়ে নেইনি। তুই নিজেই বাবা মায়ের কথায় আমাকে বিয়ে করে এনেছিস। বিয়ে করে এনে মেয়ে দেখে জিভ সায়নি না, লক লক করে বক্ষণ করতে এলি সেরাতে। কাছে এসে নিজের খায়েশ মিটিয়ে এখন যত নাটক না, এতই যত ওই মেয়েকে ভালোবাসিস। মায়ের আর বোনের কথায় আমায় কেন নেচে বিয়ে করতে গিয়েছিলি? পুরুষের মতো চুপচাপ ঘরে বউ রেখে আবার বিয়ে করে আনলি। আমার সামনে ওই মেয়ের নামও নিবি না তুই, আজ এই বলে দিলাম। নইলে আমি কি জিনিস তা বুঝিয়ে দিতে একদম সময় নেব না। মোহন আর কিছুই বলল না, চুপচাপ বিছানায় গিয়ে চিৎপতান হয়ে শুয়ে পড়ল। পিঙ্কির তাতে গা চলে গেল ও এগিয়ে গেল মোহনের দিকে। বিছানার পাশে রাখা টি টেবিলে তাহিয়া আর মোহনের বিয়ের সময় তোলা হাস্যজ্জ্বল একটা ছবি, যা দেখে পিঙ্কি হাতে তুলে মেঝেতে ফেলে দিল। শব্দ করে মেঝেতে পড়ে টুকরো টুকরো হলো ছবির ফ্রেম। পিঙ্কি ছবিটি হাতে তুলে নিয়ে মাঝ বরাবর ছিঁড়ে ফেললো এক টানে। তারপর মোহন উঠল না, নড়ল না, কিছু বলল না। পিঙ্কি রুম থেকে বের হয়ে শাশুড়ির রুমে গেল। আজের একটা বিহিত সে করবেই। বিয়েছেটা কি? পিঙ্কি অনিতার কাছে গিয়ে বলল, আপনার ছেলে আজ ওই তাহিয়া মেয়ের প্রেমে মজে আছে, আমাকে সে ফিরিয়েও দেখে না। আপনি বলেছিলেন তাহু মেয়ের জামা কাপড় পরে সেজে গুজে থাকতে। আপনার ছেলে এতে কোনো হেলদোল নেই। কি পারিস কি তুই? একটা কাজও করতে দিলে পারিস না। সংসারে একটা কাজও হাত লাগাতে দেখি না। সারাদিন নিজের রুমে খিল দিয়ে থাকিস। ওই সেজে গুজে প্রিয়াঙ্কা সেজে স্বামীকে নিজের আঁচলে লুকাবি, তাও পারিস না। ঘরে বউ রেখে আমার ছেলে যায় পুরাতন বউয়ের কাছে। কানের কাছে এসে বক বক করবি না, এই মুহূর্তে রুমে যা তুই। এমনিতেই মেয়ের সংসার নিয়ে চিন্তায় এক শেষ নেই আমার, তার মাঝে তুই এসে আর ও চিন্তা বাড়িয়ে দেওয়ার কাজকর্ম করিস না তো। পিঙ্কি মুখ কালো করে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে মুহিব চলে যাবে বলে সব গোছগাছ করছিল। তার ছুটি শেষ হয়েছে অনেক আগে, তবে তিশা এখানে মানিয়ে নিতে পারবে কিনা তা ভেবে যাওয়া হয়নি। অন্য একজনের উপর তার কাজের দায়িত্ব দিয়ে এসেছিল, কিন্তু এভাবে আর কয়দিন, তাকে ফিরতে হবে। মুহিব তিশাকে সাথে নিয়ে যাবে। তার আগে ওখানে একটা বাসা ঠিক করতে হবে, প্রয়োজনীয় আসবাবপত্র কিনে রুম সাজাতে হবে। তারপর তিশাকে নিয়ে যাবে কিছুদিন পর। এখন হুট করেই বিয়ে করেছে, এই মুহূর্তে ওকে ওখানে নিয়ে গিয়ে বা করবে কি? তার থেকে ওদিকে কিছুটা গুছিয়ে নিয়ে তারপর তিশাকে নিয়ে যাবে। আবার মা আর বোনদের সাথে এক বাসাতে রেখে যেতেও নানা রকম চিন্তা ভাবনা এলো মাথায়। এর আগে তাহিয়ার সাথে যা করেছে ওরা, ওর বোন ভেবে আবার না কিছু করে বসে। যাওয়ার সময় মায়ের রুমে গেল। অনিতা তখন মনিয়ার মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল। মুহিবের আগমন টের পেয়ে অনিতা বলল, কিছু বলবি? বিয়ে করে তো আমাকে ভুলেই যাচ্ছিস। সারাদিন বাসায় থাকছিস না, খাচ্ছিস না, বুঝো পাই না। ওসব বাদ দাও, আমি আজ চলে যাচ্ছি, তিশাকে রেখে যাচ্ছি। ওকে দেখে শোনার রাখার দায়িত্ব তোমায় দিয়ে গেলাম। ওর হেরফের হলে আমি কিন্তু তোমার বড় ছেলে নই। ওকে দেখো। আর হ্যাঁ, তোমার মেয়ে তো মনে হয় স্বামীর সংসার ফেলে মায়ের কাছে উঠেছে। আমার স্ত্রীর সাথে যেন দুই কথা না হয়। আমি কিন্তু এসব মেনে নিব না। এখানে মুখ না চালিয়ে কাজের জায়গায় মুখ চালাতে বলিও। আমার কানে যেন আলাদা কথাবার্তা না আসে। অপমানে মনিয়ার মুখ থমথমে হলো বেশ। ভাই তার সাথে আগের মতো হেসে খেলে কথা বলছে না। সকাল সকাল খাবার টেবিলে মোহনের সাথে পিঙ্কির ঝামেলা লেগে গেল। ঝামেলার বিষয়বস্তু মোহন নাকি অফিস যাবে না, জবটা সে আর করবে না। এ কেমন কথা? জব না করলে টাকা আসবে কোথা থেকে? এই সংসারটা তো ওদের দুই ভাইয়ের দেওয়ার টাকাতেই চলে। মুহিব যে রাগচটা, ওর কাছে অনেকটা কিছু বললেও ভয় পায়। তাই তো তিশাকে বিয়ে করে আনতেও তেমন কিছু বলতে পারছে না। ছেলে যদি আবার খেপে যায় তাহলে সমস্যা। দেখা যাবে বউ নিয়ে এসে এই বাসা থেকে চলে গেছে। মোহনের মতো মায়ের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলানো স্বভাব মুহিবের নেই। তার নিজের মাথায় যে চিন্তাভাবনা আসবে সে তাই করবে। জব করবি না তাহলে এই সংসার চলবে কি করে? তুই চলবি কি করে? বউ আছে, তার চাহিদা পূরণ করবি কি করে? মায়ের কথায় মোহন খেতে খেতে জবাব দিল, আমার কোনো সংসার নেই, আমি কোনো চাহিদা পূরণ করার প্রতিশ্রুতি দেইনি।
ওর নিজে জেনে শুনে আমাকে বিয়ে করেছে, তুমি ওকে নিয়ে এসেছো, তাই ওর চিন্তা আমাকে করতে হবে না, তুমি করে নেবে। আর ওর বাবার তো টাকা পয়সার অভাব নেই, তুমি তো জিতে গেছো মা। তোমার ছেলের আর চাকরি করতে হবে কেন? ছেলে বউকে চাপ দেবে, মায়ের সংসার থেকে টাকা পয়সা নিয়ে আসবে, যা তুমি চিন্তা ভাবনা করে রেখেছ। মোহন, তুই কিভাবে মায়ের সাথে কথা বলছিস? এসব সন্ন্যাসী মার্কা কথাবার্তা রেখে কাজে যা। বিয়ে করেছিস, তার খরচা চালাতে হবে। মা আছে, বোন আছে, তাদের চিন্তা করতে হবে। দুনিয়া চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। এই ভালো চাকরি হাতছাড়া করিস না। আরে হেরে তুই ভাবিস না, মা আছে, মহিব আছে, তোমাদের বিয়ে দিয়ে দিছে। তোরা এবারে থেকে কিছু পাওয়ার আশা রাখিস না, তোদের স্বামী সন্তান নিয়ে তোরা ভাব। আমার আর সংসার সংসার আমাকে করতে দিলি, একটা বাচ্চাও নেই যে তাকে নিয়ে সংসার হবে। আমার আর কিছুই চাই না। তাহিয়া চলে গেছে, সেরকম পিঙ্কিও না বসালে চলে যাক। তুই কি বলতে চাস আমরা মিলে তো সংসার হতে দেইনি? আমরা তো সংসার নষ্ট করে দিয়েছি। বই পুস্তকে লেখা আছে একটা কথা, দেখিস না? অন্যের জন্য গর্ত করে রাখলে সেই গর্তের নিজেকেই পড়তে হয়। তুই কি আমার অভিশাপ দিতে চাইছিস? তোর মনে হয় আমার জন্য তোর সংসার হয়নি বলে এখন আমার সংসারও হবে না? এভাবে সব শেষ হয়ে যাবে? মন কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিতেই মুনিয়া মাকে বলল, দেখলে মা, তোমার ছেলে আমায় কিভাবে অভিশাপ দিল। আমি ওর আর তাহুর সংসার হতে দেইনি। তুমি কেন কিছু বলছো না নিজের ছেলেকে? আহ, শান্ত হও। কি বাচ্চাদের মতো কথা কাটাকাটি করছিস দুইজনে? দেখ ভাই, আগেও বলেছি, এখন ফের বলছি, এক সময় দেখবি আমরা যা করেছি তা তোর ভালোর জন্য করেছি। পিঙ্কি আদর্শ মেয়ে, তোদের বাচ্চা হবে, সুন্দর একটা পরিবার হবে। ওই তাহুকে ভুলে যাওয়ার চেষ্টা করেই দেখ, সব ঠিক হয়ে যাবে। সেদিন দুপুরেই মোহন বাসা ছাড়লো। কোথায় গেছে, কার কাছে গেছে তা বাসার কেউ জানে না। পিঙ্কি সেদিন খুব কাঁদলো। যেমনই হোক না কেন, মোহন তার জীবনের প্রথম পুরুষ, বাবা মায়ের আদরের মেয়ে হওয়াতে বাবা তাকে সরকারি চাকরিজীবী একজনের হাতে তুলে দিতে চেয়েছিল, যত টাকা লাগে লাগুক না কেন। পিঙ্কির সাথে মোহনের বিয়ের কথা যখন বলা হয় তখন অনিতা বলেছিল যে আগের বউয়ের সমস্যা আছে, বাচ্চা হবে না, তার জন্য মোহন ওকে চায় না, আরেকটা বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আর ওই বউকে ডিভোর্স দিয়ে দেবে। এছাড়া নানা রকম মিথ্যা বলিয়েছে ঘচককে দিয়ে। তারা বলেছিল মোহনদের অনেক ব্যাংক ব্যালেন্স আছে, যা দিয়ে মেয়ের 14 পুরুষ বসে খেতে পারবে। অথচ হলো কি, এখন সংসারে ডেইলি ঝুট ঝামেলা লেগেই আছে। আজ আবার মোহন কোথায় চলে গেছে সে কথা কাউকে বলে পর্যন্ত যায়নি। অনিতা বারবার ছেলের নাম্বারে কল করলেন, তবে ছেলে তার ফোন বন্ধ করে রেখেছে। তাহিয়া তখন বাসায় পাশে একটা কোচিং সেন্টারে ক্লাস করাতে এসেছে। তার কাজিন এই কোচিং সেন্টার খুলেছে। তাহিয়া বাসায় বসে সারাদিন কি করবে, তাই তার কাজিন এখানে তাকে একটা চাকরি দিয়েছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদের 500 বইয়ের উপর ক্লাস করানো হয়। কোচিং সেন্টার থেকেই মাত্রই বের হয়েছে তাহিয়া। এখান থেকে বাসায় যেতে লাগে মাত্র 15 মিনিট। পাশের বাসায় একটা মেয়েও এখানেই পড়ে, ওর নাম প্রিয়া। তাহিয়া প্রিয়ার সাথে বাসায় ফিরছিল, সেই সময় আকস্মিকভাবে সাদমানের সাথে দেখা হলো। তাহিয়া জানে সাদমান ওর সাথে দেখা করতেই 2 ঘন্টা জার্নি করে এসেছে। তাহিয়া ওকে সালাম দিল। সাদমান সালামের জবাব নিল। তাহিয়া বলল, আপনি এ সময় এখানে? ওই হ্যাঁ আর কি, তোমার সাথে বিকেলে পার করতে চলে এলাম। তোমার বাসাতেও গিয়েছিলাম, আন্টি এখানে ঠিকানা দিয়ে বললেন তোমার এখানে পাবো। তাহিয়া সামান্য হাসলো, তারপর বলল, সারাদিন বাসায় বসে কি করব, তাই কাজিনের এই কোচিং সেন্টারে সময় দেওয়ার চেষ্টা করি। সাদমান প্রিয়াকে হাই জানালো, তারপর তাহিয়াকে বলল, আমি ক্লান্ত পথিক, আপনার সাথে দেখা করতে এসেছি মায়াবতী। আপনার সারাদিনের মূল্যবান সময় থেকে একটা বিকেল কি আমায় দেওয়া যাবে? তাহিয়া মাথা নিচু করে কিছু একটা ভেবে বলল, চলুন কোথাও বসে কথা বলি। আপনি কি ভাবেন মা, আপনার ছেলের সাথে তাহিয়ার তালাকটা সত্য কার্যকর হয়েছে? তা আপনার ভুল ভাবনা। আপনার ছেলে যদি সেদিন তাহিয়ার জায়গায় থাকতো তবেই কেবল তালাকনামা কার্যকর হতো। তাহিয়া বলেছে মুখ পোষকে ওই বলাতে কিছুই হয় না। তাহিয়া শুধু অভিমান করে বাবার বাসায় চলে গেছে, এই যা। ছেলে বাসা ছেড়েছে আজ 3 দিন হবে। এই 3 দিনে একবারও কল করে আমায় জানায়নি সে কোথায় আছে। আমি যে তার স্ত্রী, সেই সম্মান সেই অধিকারটুকু এখন সে আমাকে দিতে চাচ্ছে না।
আমি কি ফেলনা? সে আপনার ছেলে যেভাবে চাইবে সেভাবেই এগোবো আমি আবারও বলছি মা, আপনি আপনার ছেলেকে বুঝান। যা করেছে তাহুর সাথে তা আপনারা মা মেয়ে মিলে করছেন। আমি কি করেছি? আমার কি দোষ? আপনারা আমাকে দেখে এলেন। আমার বিয়ের বয়স অনেক আগেই হয়েছিল বলে এখন আমি সন্তান না হয় এক দম্পতির সাথে বিয়ে করেছিলাম, কারণ আমার সেই মা হওয়ার ক্ষমতা আছে। আমি কি যেচে পড়ে এসে আপনার ছেলের সংসারে উঠেছি যে আমাকে জানানোর প্রয়োজনটুকু মাথায় আসে না সে কোথায় কী হালে আছে? আজব, মোহন তো আমাকেও কিছু বলেনি যে ও কোথায় আছে। তাহলে আমি কি করে বলবো তোর কথা ওর সামনে? আর উল্টো পাল্টা কিসব বলছিস? তোকে ছেলের বউ করে এনেছি, এই তোর কপাল। তোর ওই নাগরের ইতিহাস বুঝি আমি জানি না? জেনে শুনেই এনেছি তোকে। তোর বাবার অর্থ সম্পদ থাকলে কি হবে? তুই যে বিয়ের আগে কোন ছেলের সাথে ফুর্তি করেছিস সব জানা আছে। তাই আমার সামনে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা বানাতে চাইবি না। দেখুন, বিজয় আমার জাস্ট ফ্রেন্ড ছিল। দুজনের বাসা পাশাপাশি হওয়াতে আমরা প্রায় গ্রুপ স্টাডি করতাম। একদিন না হয় ভুল করেই দুজনে। আর সব থেকে বড় কথা, ওই ভুলের জন্য আমি এখনও অনুশোচনা করি, দগ্ধ হই। আমাকে আর ওই কুৎসিত দিনের মুহূর্তগুলো মনে করিয়ে দেবেন না। আপনার ছেলেও তো তাহুকে বিয়ের আগে থেকে পছন্দ করতো, তা নিয়ে আমি কি কখনো কথা তুলেছি? আমি এখানে সংসার করতে এসেছি সব জেনে শুনে। আমাকে আপনি ছেলের বউ করে এনেছেন, তাই আমাকে এখন ওই সব কথা বলে মেজাজ খারাপ করিয়ে দিবেন না। আপনি বলেছেন বিয়ের পর আগের বউকে বের করে দিবেন বাসা থেকে, যেভাবে হোক ওই বউকে ডিভোর্স দিতে বলবেন ছেলেকে। অথচ আপনার সেই ছেলে আমাকে রেখে ওই বউয়ের জন্য দেওয়ানা, বারবার তার কাছে যাচ্ছে, আমার কাছে কই আসছে। যাই, আপনি যেখান থেকে পারেন আপনার ছেলেকে নিয়ে এসে দিন। সে তুই পারিস কি নিয়ে আয়, আমাকে বলছিস কেন? আমার ছেলে চিন্তা আমার মাথায় আছে, আমি ওর ফেরার অপেক্ষাতেই আছি। পিঙ্কি রুমে এলো এই শাশুড়িকে বলে যে একটা উপায়ও পাবে না তা জানা কথা। সে আছে তার মেয়ের সংসারের চিন্তা মাথায় নিয়ে। আজ মেয়েদের জন্যই কেবল তার নিজের ছেলের সংসারের এই অবস্থা। ভাইয়া বাসায় ফিরিনি এই কদিনে? কানে ফোন চেপে তিশা রুমে গিয়ে দরজা লক করে দিয়ে বলল, না ভাইয়া ফেরেনি, কাউকে জানাইও নি সে কোথায় আছে। বাসা ছাড়ার আগে দিন আফির সাথে দেখা করতে গিয়েছিল, আফি ফিরিয়ে দিয়েছে। বলে বাসায় এসে একরকম পাগলামি করেছিল, ফিঙ্কির সাথে আবার এ নিয়ে ঝামেলা হলো, তারপর চলে গেল। আমি আপুকে কল করেছিলাম, আপু বলল আমি নাকি ওখানে যাইনি, কোনো কল এসএমএসও করেনি। তুমি একটু খোঁজ নিও ভাইয়া কোথায় আছে। এখন আবার না জানি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আচ্ছা আমি খোঁজ করব। মুনিয়া কোথায়? ওই কি স্বামীর সাথে মানিয়ে নিয়েছে? ফিরে যাবে নাকি এর একটা ফয়সালা করবে? জুনাইদ ভাই নাকি মুনিয়া আপুকে ফিরিয়ে নিয়ে যাবেন বলেছে। সে তো অনেক আগেই ওই মেয়েকে বিয়ে করে আলাদা সংসার করছিল। বাবা মায়ের মন রাখতে মুনিয়া আপুর সাথে সংসার নামক খেলা করছিল। আচ্ছা যাই হোক, তুমি ভাইয়ের একবার ও বোনের সংসার নিয়ে ভাববে না, দেখতে আসবে না? যেমনই হোক না কেন তুমি তো ভাই, এরকম দিনে ও বোনের সাথে কথা বলবে না? না, ও যা করেছে মায়ের সাথে মিলে, তাতে ভাবির জীবনে এরকম তার সাথে হওয়ার প্রয়োজন ছিল। ওর বোঝা দরকার সংসার ভাঙলে কেমন লাগে। আমি মায়ের ছেলে হয়েও জানি আমার মা কেমন চিন্তাধারার মানুষ। তার সাথে আমার বোন দুটাকেও জানার ক্ষমতা রাখি। মুহিব তুমি কি? আমি একটু অন্যরকম তিশা। আমি মোহন নয় যে মা বোন অন্যায় করেছে জেনেও আমি ওদের পাশে থাকবো, ওদেরকে সাহস যোগাবো। আমি চাইনি যে মোহিনীর সংসারে ঝামেলা লাগুক, কিন্তু ভাগ্যের খেলায় লেগে গেছে। তাও ভাবির চোখের জল ওকে অভিশাপ দিয়েছে তিশা। আপু ভালো নেই মুহিব। আপু মোহন ভাইকে ভালোবেসেই বিয়ে করেছিল। একে কটা দিনের সমস্ত স্মৃতি আপুকে তারাই রোজ। আপুর সাথে আমি কথা বলেছি, আমার আপু ভালো নেই মুহিব। পিঙ্কির সাথে আপু অন্যায় করতে চায়। আমি তো ভেবেই এসছিলাম আর বোনের সংসারে জেনে বুঝে চলে আসায় ওকে আমি শান্তি দিব না।
কিন্তু আপু বারবার করে রিকোয়েস্ট করেছে আমাকে আমি যেন পিঙ্কির সাথে খারাপ না করি। ওর কি দোষ? এমনিতেও তোমার মা বোনের পিঙ্কি না পেলে আরেক মেয়েকে ছেলের বউ করে ঘরে তুলতোই। হ্যাঁ, ওইসব নিয়ে আর মন খারাপ করিও না কেমন? দেখিও ভাবিও একদিন ভালো থাকবে। মুনিয়া একদিন কাউকে কিছু না বলেই শ্বশুরবাড়ি চলে গেল একা একা। জুনাইদকে নানাভাবে বোঝালেও তবে জুনাইদ ওর একটা কথাও শুনল না। মুনিয়া কি করবে তা ভেবে না পেয়ে থানায় কেস লেখাতে চাইল। মাহি আর অনিতা সেসব শুনে ভেবেচিন্তে বলল, এসব করার দরকার নেই। যেহেতু জোনাইদ বলেছে ডিভোর্স দেবে, তাবিনের সকল অর্থ সম্পদ আর যৌতুকের টাকা সহ সব সেদিনই ফিরিয়ে দেবে। তাহলে আর ঝামেলা করে কি হবে? তার চেয়ে ভালো হবে এখন এই পরিস্থিতিতে ডিভোর্স নেওয়াই ভালো হবে। পরে না হয় মুনিয়াকে দেখে শুনে বিয়ে দেবে। মা আর বোনের সাথে তর্কে না পেরে জোনাইদের সংসার থেকে ছিন্ন হয়ে চলে এলো। যতই হোক, সে তো ওই সংসারের মায়ে নিজেকে জড়িয়ে নিয়েছিল। কে জানতো দিন শেষে জোনাইদ এসে ওকে এভাবে পর করে দেবে। আচ্ছা, জোনাইদ তো ওর সাথে কি সুন্দর 2 বছর সংসার করলো। ও যে এসব অভিনয় করে করতো কে জানতো? ও কীভাবে পারছিল এভাবে 2 নৌকায় পা দিয়ে চলতে? আহারে, তাহু তো ভালোবেসে এই সংসার এসেছিল মোহনের হাত ধরে। ওকে ভালোবেসে নিয়ে এসেছিল শুধু শাশুড়ি আর 2 ননদের জন্য। ওর এই ভালোবাসার সংসার করা হলো না। ও তো ভালোবেসে এক বুক স্বপ্ন নিয়ে এসেছিল সামান্য কিছু অর্থ সম্পদের লোভে। ওরা 2 বোন আর মা মিলে কি খেলাই না দেখালো তাহুকে। আচ্ছা, তাহু কি ওদের এসবের জন্য অভিশাপ দিয়েছে? ওর অভিশাপে 1 মাসের মাঝে ওর সংসার এভাবে তছনছ হয়ে গেল হবে হয়তো। নইলে এতদিন তো যেভাবেই হোক জোনাইদের সাথে সব ঠিক ছিল। মুহিব অফিসের পাশেই একটা ফ্ল্যাট নিয়েছে। পরের মাসে এসে তিশাকে নিয়ে গেল বাসায়। অনিতা শাশুড়ির কাছে গিয়ে বিচার দিল, আপনার নাতি আপনি বোঝান। ও যদি বউ বাসাতে নিয়ে গিয়ে রাখবে এই সংসার দেখবে কে? পিঙ্কি ও মোহন নেই বলে আজ কতদিন বাবার বাসায় গিয়ে থাকছে। আমার মোহনের কোনো খোঁজ পাচ্ছি না। মনিও স্বামী সংসার থেকে বের হয়ে এসে একা হয়ে পড়েছে। কতটা অসুস্থ দেখতে পাচ্ছে না? এই সময় ওর পাশে থাকা দরকার আমাদের সবার, অথচ এক এক করে আমরা সংসারের এই কী হাল। এখন আর এসব বলে কি হবে বৌমা? তোমার নিজের ভুলে তুমি এই সংসার নিজ হাতে মাটি করে দিয়েছো। সবাই যে তাও হয়ে আসবে এই সংসারকে টিকানোর জন্য, তা তুমি ভেবেছিলে কিভাবে? তুমি জানো না এক মেয়ের সংসার এখানে হতে দাওনি। মা মেয়ে মিলে আজ তোমার মেয়েরা যে ভালোভাবে সংসার করবে তা ভাবলে কি করে? তুমি তো মেয়েদের লাখ লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিলে। তোমার কোন মেয়ে ভালো আছে সেখানে গিয়ে? একটাকে ঘুরিয়ে আনলে আরেকটাকে এখনও মাসে মাসে বান্ডিল বান্ডিল সালামি পাঠাতে হয়। মেয়েকে বড় ঘরে বিয়ে দিলে কি হবে? মেয়ে তো শ্বশুরবাড়ি গিয়ে যোগ্য সম্মানও পায় না। আর আজ বলছো তোমার সংসার খালি হয়ে যাচ্ছে। চলে যাক তিশা, আমি চাই না মেয়েটা এখানে থেকে দিন শেষে বোনের মতো নিঃস্ব হোক। আর তাছাড়া সব সন্তান মায়ের নেওয়াটাও হয় না। যে মায়ের কথায় ঠিক ভুল বিবেচনা না করেই যা তা সিদ্ধান্ত নেবে, মুহিব হয়েছে সেরকম। সে ছেলে হয়েও মাকে চিনে ফেলেছে। একজন ছেলে তার মায়ের হাতে নিজের স্ত্রীকে রেখে যাওয়ার ভরসা পায় না। এর মতো লজ্জাজনক কথা আর হতে পারে? আমার তো মনে হয় না। এবার যদি পারো একটু ভালো হওয়ার চেষ্টা করো। মেয়েদের পরিস্থিতি বিবেচনা করেও একটু শুধরে যাও। এক ছেলের জীবন নিয়ে ছেলে খেলা করেছো। ছেলে কোথায় আছে, কি করছে, কেমন আছে কিছুই জানো না। তুমি এবার একটু মস্তিষ্কে বুঝাও কোনটা ভালো আর কোনটা করলে ক্ষতি হবে। বয়স হয়ে যাচ্ছে, এখন ছেলে বউদের সাথে মিলেমিশে থাকার দরকার। আর তুমি সব শেষ করে দিলে। তুমি কখনো ভালো থাকবে না অনিতা, তোমার মেয়েরাও ভালো থাকবে না। অনিতা মাথা নিচু করে রুমে ফিরে এলো। মুহিব আর তিশা এসে মায়ের কাছ থেকে বিদায় নিল। যদিও অনিতা চুপ করেছিল পুরো সময়, তবুও মুহিব চলে গেল, ফিরেও দেখলো না মায়ের মুখটা। মায়ের একটু অনুশোচনা হওয়া দরকার যা করেছে সেসব নিয়ে। তাহিয়া, তুই যে প্রেগনেন্ট সে কথা কি মোহন জানে? ও যে বাবা হবে এই কথাটা কিন্তু ওর জানার অধিকার আছে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতে চাচ্ছিস। আজকেই কল করে সব জানাবি ওকে।
তাহিয়া তখন রান্নাঘরে থালা বাসন গুছিয়ে রাখছিল। মায়ের মুখে এ ধরনের মন্তব্য শুনে বই বন্ধ করে ফিরে চেয়ে বলল, কেন? ওকে কেন জানাবো মা? আমি ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করেছি, ডিভোর্সের অ্যাপ্লাইও করে ফেলেছি। যা হয়েছে সব ভুলে যা মা। বাচ্চাটার কথা ভেবে হলেও মোহনের কাছে ফিরে যা। ও তো তোকে এবারে ফিরিয়ে নিতে চাচ্ছে। সেদিন কেমন অনুনয় করলো দেখলি না? ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে। আর তুই যার কথা বলছিস তাহলে শোন, আমাদের ধর্মে স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে না। মুখে বললেও সে তালাক সঠিক হয় না। সঠিক কারণ তালাক শুধু স্বামী তার স্ত্রীকে দিতে পারে। আমি কি তোমার কাছে বোঝা হয়ে যাচ্ছি? আমি তো নিজের খরচ নিজে চালাতে সক্ষম। আমার সন্তানের জন্য আমি একাই পারফেক্ট, আমার কাউকে লাগবে না মা। আর তাছাড়া আমি ওখানে যাব না। ও আমার কাছে অনুমতি নিতে আসেনি বিয়ের জন্য। আমার বাচ্চা কেন হচ্ছিল না তা নিয়ে ওর যত সমস্যা ছিল কেন মা? ডক্টর তো বলেছিল আমাদের দুজনেরই কোনো সমস্যা নেই। তবু ওর মা বোনের কথায় আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে বউ বানিয়ে আনলো ঘরে। তুমি বলো, এখানে না রাখতে চাইলে আমি চলে যাই। দেখ তাহু, জীবন এভাবে চলে না। এই সময় কাউকে পাশে দরকার তোর। তুই মোহনের কাছেও ফিরবি না। সাদমান ছেলেটা কতবার বাসায় আসলো বিয়ের প্রস্তাব নিয়ে, তুই ওকেও বারবার ফিরিয়ে দিচ্ছিস। তুই আসলে চাচ্ছিসটা কি? মা, সাদমানকে আমি ভালোবাসতে পারছি না। আমি যে অনেক আগেই একজনকে ভালোবেসে ফেসে গেছি মা। সে আমাকে ভালো না বাসুক, আমি তো তাকে ভালোবাসি। ও এখনো আমার স্বামী। আমাদের ডিভোর্স হয়নি এখনো মা। পিঙ্কিকে বিয়ে করে নিয়েছে আমি, আর ওর জীবনে থাকতে চাই না মা। আমার শাশুড়ি মন মতো বউ খুঁজে এনেছে, ওই পিঙ্কি মেয়েটাকে বড়লোক বাবার মেয়েও। যখন যা আনতে বলবে ওর বাবার কাছ থেকেও তাই আনতে পারবে। আমি তো পারিনি, তাই শাশুড়ি আর ননদের মনের মতো হয়ে উঠতে পারিনি। এখন বাচ্চাটার দোহাই দিয়ে আমি আর ও বাসায় ফিরতে চাই না। পিঙ্কি তখন নিজেদের বাসার ছাদে দোলনায় বসে দুলছিল আর ফোনের দিকে একটু পরপর নজর রাখছিল, যেন কোনো মেসেজের অপেক্ষায় আছে সে। এখানে আসার পর অনেকগুলো দিন পার হয়েছে। অনিতা পিঙ্কিকে ফিরতে বললেও পিঙ্কি যায়নি। পিঙ্কি আজ বলে কয়ে মাহির থেকে তাহিয়ার নাম্বার নিয়েছে। ও ফোন হাতে নিয়ে কল করলো তাহিয়ার নাম্বারে। তাহিয়া রিসিভ করতে পিঙ্কি বলল, তোমার সাথে মোহনের যোগাযোগ আছে? তাহিয়া নতুন নাম্বার দেখে এমনিতেই কপাল কুঁচকে কল রিসিভ করেছে। এখন আবার সরাসরি এরকম কথা শুনে কপাল আর গুছিয়ে নিল। বলল, তাহিয়া হাসলো, তারপর বলল, তোমার স্বামী আমার সাথে কেন যোগাযোগ করবে? কথা হয় না তোমাদের? কথা হবে কি করে? বাবার বাসায় চলে গেছো, তাতে কি? স্বামী তো তোমার হাতে লাঠাই হয়ে আছে। ঘুড়ি যা উড়ানোর তুমি উড়াচ্ছ, আমার কি হাত আছে সেখানে? যেটা বলতে কল দিয়েছো সেটা বলো। মোহনের আশেপাশে থাকবে না তুমি। ওকে বলে দিবে ও যেন ভুলেও তোমার কাছে না যায়। আমি এসব মেনে নেব না। কেন? তোমার স্বামী তো মা ভক্ত মহিলা, মায়ের কথা কাজ হচ্ছে না? না, হচ্ছে না। যা বলছি তা করবে তুমি। আমার স্বামীর দিকে নজর দেবে না। সে তুমি যাই বলো না কেন, আমি কিন্তু ওর বিয়ে করাবো। তুমি কোথাকার ছাই? আমার তাহিয়ার নিয়ে যেতে এসেছি বিয়াইন। মুহিব এত থেকে শুনেছি তাহিয়ার গর্ভধারণ করেছে। এ সময়ে ওকে আমরা এখানে রাখতে চাচ্ছি না। আমাদের বংশের প্রদীপকে আমরা আমাদের কাছে রাখতে চাই। যা ভুল করেছি তাহিয়ার সাথে, তার জন্য আমি লজ্জিত অনুতপ্ত। আমার ভুল হয়েছে তা আমি স্বীকার করি। এখন চাইলেও তো ভুলগুলোকে মিথ্যা চাপা দিতে পারি না। আমরা চাইলেও এখন সবটা মানিয়ে কেবল নিতে পারি। আমার ছেলেও পিঙ্কির সাথে সংসারটা করতে চাচ্ছে না, ও তাহিয়াকে চায়। আর সেজন্যই গত 1 মাস ধরে ছেলে আমাদের সাথে অভিমান করে কোথায় গিয়ে লুকিয়ে আছে আমরা কেউ জানি না। আমার মন বলছে তাহিয়াকে নিয়ে গেলেই আমার মোহন ফিরে আসবে। আমি আমার ছেলের ভালো চাই। মা হয়ে যা ভুল করেছি তা জানি ক্ষমার যোগ্য নয়। তবুও আমি চাই আমার ছেলের জীবনটা আবার আগের মতো হয়ে যাক। আমার মেয়ে তো যেতে চাচ্ছে না। আপনি একটু বুঝিয়ে বলেন। পিঙ্কি তার বাবার বাসায় চলে গেলে আরও আগেই। সে ছাড়াও তাহিয়ার আমার ছেলের বংশধর কে গর্বে ধরেছে। ওর ফেরা দরকার আমার ঘরে। আমি যেতে চাই না, চাই না যেতে ওই বাসায়। অনিতা ঘাড় ফিরিয়ে চাইলো তাহিয়ার দিকে, তারপর চোখ গিলে নিয়ে বলল, দেখো মা, আমরা কেউ জানতাম না তুমি অন্তঃসত্ত্বা। জানলে আমরা কখনো মোহনের বিয়ের জন্য মেয়ে দেখতাম না। আমি তো মা, আমি আমার ছেলের জীবনের অপূর্ণতা সইতে পারি না। তাই তোমাদের বাচ্চা হচ্ছিল না বলে আমি মোহনকে নানাভাবে বোঝাতাম। তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, তিনিও আমার জায়গায় হলে এই কাজটাই করতেন।
করতেন কি না জানি না, তবে আমার মা যদি আপনার জায়গায় হতেন, তবে মেয়ে হিসেবে আমি কখনো আমার মাকে এই ভুল দিকটা সাপোর্ট করতাম না। আমার সেই শিক্ষাটা আছে, আমি আমার মাকে বোঝাতাম, কারণ আমার মা সেকেলে হলেও আমি নই। আমরা বিজ্ঞান জানছি, পড়ছি, সেই হিসেবে আমাদের ন্যূনতম হলেও জ্ঞানবোধ আছে এই ব্যাপারে। নিশ্চয়ই যখন আমি আমার মাকে বোঝাতাম, তখন আমার মা ভুল সিদ্ধান্ত নিতেন না। তাহিয়ার সাথে মুনিয়া আর মাহি এসেছে। ওরা দুই বোন ভাইয়ের বউয়ের কথার পিছে একটা কথাও খুঁজে পেল না। মুনিয়া হালকা হেসে বলল, জানি তোমার সাথে আমি অন্যায় করে ফেলেছি, তা মানি, কিন্তু তাহু তোমার দেওয়া অভিশাপ আমার কপাল পুড়েছে। আমিও ভালো নেই তাহু। আমার স্বামী সংসার আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তোমার সাথে অন্যায় সাজা আমি পেয়েছি তাহু। তুমি আর আমাকে নতুন করে অভিশাপ দিও না। আবারও ভুল বলছো তুমি আপু, আমি তোমাকে অভিশাপ দেইনি, আর না তোমার কোনো ক্ষতি চেয়েছি। তোমার সাথে তাই হয়েছে যা তোমার ভাগ্যের খাতায় লেখা ছিল। আমাকে ঘিরে মিথ্যা ভাবনা বন্ধ করো। তুমি ফিরে চলো তাহু। আমরা যেখানে থেকে পারি মোহনকে ঠিক ফিরিয়ে আনবো। তুমি আমাদের সাথে চলো। ভাইয়ের সাথে সংসারটা এবার ঠিক করে নাও। এই প্রথমবারের মতো ভুলকে একটা সুযোগ দাও। আর পিঙ্কির কি হবে? আমি পিঙ্কির এই নতুন জীবন শুরুর আগে শেষ করতে চাই না। আমার পক্ষে তোমার ভাইয়ের ঘর করা অসম্ভব না। আর যদি তোমরা চাও, তোমাদের এই অনাগত সন্তানকে আমি তোমাদের দিয়ে দিব, তবু ওই বাড়ি ফিরে তোমার ভাইয়ের মতো একটা স্বার্থলোভী মানুষের সাথে এক ঘরে সংসার আমার পক্ষে সম্ভব না। আমার ভাই স্বার্থলোভী না তাহু। ও শুধু আমাদের কথার জন্য পিঙ্কিকে বিয়ে করতে রাজি হয়েছিল। না, শুধু তাই না, ওরও একটা সন্তানের প্রতি খুব লোভ ছিল। আর এই লোভ থাকাটা দোষের কিছু নয়, কিন্তু প্রত্যেকেই তার নিজের একটা অংশকে পেতে চায়, ঠিক আছে। একটা সন্তানের জন্য আমিও কি অপেক্ষায় ছিলাম না? আমাদের কারো সমস্যা ছিল না। তোমার ভাই তো প্রথমে বিয়ে করতে চায়নি মায়ের কথায়, তবু শেষে এসে সে কি করলো? আমি কি পারতাম না তোমার ভাইকে রেখে আরেকজনকে বিয়ে করে সংসার করতে? পারতাম, তবুও করিনি। ইভেন ওই চিন্তা ভাবনা ভুলেও আমার মাথায় আসেনি। তোমার ভাই যা করেছে তা ভুল নয় কি? যে সময় থেকে আমার আর তোমার ভাইয়ের সম্পর্ক ছিল, তখন কিন্তু আমরা একটা বাচ্চার জন্য সম্পর্কে জড়াইনি। তখন আমরা দুজনে দুজনকে ভালো রাখতে জানতাম, আমরা একসাথে ভালো থাকতাম। যখন দুজনে সেই ভালোটা আর থাকতে পারলাম না, সেই থেকেই আমাদের দূরত্ব বাড়লো। আমরা একে অপরের থেকে দূর থেকেও বহু দূরে হারিয়ে ফেললাম, যা চাইলেও আর দূরত্ব কমানো সম্ভব না। আমি চাই আমার কথা না ভেবে যে মেয়েকে বউ করে ঘরে এনেছো, এবার যেন তোমরা আর তোমার ভাইকে নিয়ে তাকে নিয়েই ভালো থাকতে পারো। আমাকে আর ওই সংসারে নিয়ে যাওয়ার কথা ভেবে সময় বিফলে যেতে দিও না। অনিতা তাহুর চোখের দিকে চেয়ে বলল, তার মানে তুমি যাবে না আমার সাথে? হ্যাঁ, যাব না। সেদিন বলে করেও ওরা তাহিয়াকে নিজের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে পারলো না। উপরন্তু তাহিয়ার কিছুদিন পরেই ডিভোর্সের বন্দোবস্ত করে ফেললো। অনিতা চারদিকে খুঁজেও মোহনের খোঁজ আর পেল না। মুহিবও কম চেষ্টা করেনি ভাইয়ের খোঁজ পেতে, তবুও পাওয়া গেল না। কথায় আছে, হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজে থেকে লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া বড়ই মুশকিল হয়ে যায়। কথাটা মোহনের সাথে যেন সম্পূর্ণ মিলে গেল। তাহিয়ার এখন গর্ভকালীন সময় শেষের দিকে। অনিতা দুইবার গিয়েছে তাহিয়াকে দেখে আসতে। যতই হোক, ছেলে তার নিখোঁজ। সেই ছেলের সন্তান আসছে পৃথিবীতে। বাবা থাকলেও বাবা আর মাকে কাছে থেকে পাবে না একসাথে। তাহিয়া কখনো যদি মোহন ফেরেও, ও ফিরে আসবে না মোহনের কাছে। আর এসবের পেছনে দায়ী অনিতা আর তার মেয়েরা। ওদের তিনজনের জন্যই তার সংসারের এই হাল। মুনিয়াকে বিয়ে দিতে চাচ্ছেন ফের, তবে সেরকম ভালো পাত্র মিলছে না। মাহির সংসারও খুব একটা ভালো যাচ্ছে না আজকাল। মাহির স্বামী নানা কারণে মাহিকে মায়ের থেকে টাকা পয়সা আনতে বলছে, অথচ অনিতা তা আগের মতো দিতে পারছে না। মুহিবের কাছে এসব বলাও যায় না। তিশাকে একবার সাহস করে বলেছিল, সে কথায় সেই মেয়ের মুখের ওপর বলে দিয়েছে বাড়িটা বিক্রি করে মেয়েকে দিয়ে দিন। তিশা যে তাহু নয়, সব কথা মেনে নেবে না। অনিতা একবার পিঙ্কির কাছে কল করলো, সেই মেয়েও মুখের ওপর না বলে দিল। ওর স্বামীই তো নিখোঁজ, ও কেন এই সংসারের প্রতি বাবার জমানো টাকা খরচ করবে? পিঙ্কিও ফিরবে না যদি মোহন না ফিরে। তাহিয়া মাত্রই গোসল করে উঠোনের এক পাশে চেয়ার নিয়ে বসেছে, হাতে একটি উপন্যাসের বই। আজকাল শরীর খুব একটা ভালো যায় না, বেশিরভাগ সময় বিছানাতেই থাকা হয়। তিশা এসেছিল দিন কয়েক আগে, গতকাল মুহিব এসে নিয়ে গেছে। মুহিব নিজে থেকে কথায় কথায় জানিয়েছে, সত্যি এতগুলো দিনে একবারও মোহনের খোঁজ পায়নি ও। ভাইয়ের এভাবে নিখোঁজ হয়ে থাকার জন্য ভেতর ভেতর অনেক কষ্ট পায় মুহিব, তবে মায়ের সামনে বা পরিবারের কারোর সামনে প্রকাশ করে না।
মোহন যদি ফিরতো তাহলে এই তিনটার জীবনের কোনো একটা তীর খুঁজে পাওয়া যেত, অথচ মোহন কাপুরুষের মতো পালিয়ে বেঁচে গেল। তাহিয়ার ও মোহনের নিরুদ্দেশ হওয়ায় বুকের মাঝে ব্যথায় দুরু দুরু কাঁপে। কেউ না জানুক ও এখনো মোহনের প্রতি কতটা দুর্বল। আচ্ছা, মোহন কোথায় লুকিয়ে আছে? সেদিন শেষ যখন তাহিয়ার সাথে মোহন দেখা করতে এসেছিল, সেদিন মোহনকে তাহিয়া বলে দিয়েছিল, আর একবার যদি আমার চোখের সামনে তোমার ওই নির্লজ্জ মুখ দেখতে হয়, সেই দিনই হবে আমার জীবনের শেষ দিন। তুমি পিঙ্কিকে এক বুক স্বপ্ন দেখিয়ে বিয়ে করেছো, ওর সাথে নিজেকে জড়িয়েছো কাপুরুষের মতো। সেই তুমি কি আমার চাই না মোহন? ব্যাস, মোহন সেই যে চলে গেল আর ফিরল না। তবে অবাক করার ব্যাপার, একদিন হঠাৎ করে পিঙ্কি এলো তাহিয়ার সাথে দেখা করতে। ওকে এখানে আসতে দেখে চমকে গিয়েছিল তাহিয়া। পিঙ্কি জানালো ও মাহির থেকে বাসার ঠিকানা নিয়ে এসেছে। তাহিয়া ওকে অপমান করলো না, আর না কটু কথা শোনালো। পিঙ্কি ওর ব্যবহারের মুগ্ধই হলো বলা যায়। যেখানে বোনের সংসার ভাঙায় তিশা ওকে সহ্য করতে পারে না, পদে পদে অপমানজনক কথা বলে, সেখানে তাহিয়ার এই ব্যাপারে মুগ্ধ না হয়ে পারা যায় না। পিঙ্কি নিজের ভুলের জন্য তাহিয়ার থেকে ক্ষমা চাইলো। ওরও জেনে বুঝে মোহনের জীবনে আসা উচিত হয়নি, তবে ও নিজেও ঠকে গিয়েছে মোহনের কাছে। মোহন কি পারতো না পিঙ্কির সাথে হলেও একসাথে থাকার চেষ্টা করতে? চাইলেই পারতো, অথচ এই পৃথিবীর কোথায় গিয়ে লুকিয়েছে কেউ তার হদিশ জানে না। তাহিয়া মাত্রই রুমে এসে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। চেয়ারে বসে বই পড়াতে কোমর লেগে গেছে, আসছে ব্যথায়। তার মাঝে ফোনের নোটিফিকেশনের শব্দ হতে ফোন হাতে নিয়ে দেখলো সাদমান এসএমএস করেছে। ও সিন করে মৃদু হাসলো। তাহিয়া রিপ্লে করলো, জীবনে চলার পথে সবাই ভালোবাসা হয়ে আসে না, কেউ কেউ বন্ধু আর শুভাকাঙ্ক্ষী হয়েও আসে। আমি আপনাকে সেই বন্ধু আর শুভাকাঙ্ক্ষী হিসেবেই নিয়েছি। আপনি যখন একটা বিকেলের সময় চাইছেন, তখন আপনাকে একটা বিকেল দেয়াই যায়।